রিসেন্ট। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূতে অ্যাকচুয়ালি বিশ্বাস একসময় ছোটবেলা থেকে করতাম না, অনেক কিছুই শুনতাম, বাট একটা সময়ের পরে সে বিশ্বাস করতে হচ্ছে ভূত বা জিন। তাহলে আমাদের মনে হয় ওই সময়টা থেকেই শুরু করি আমরা। আচ্ছা, প্রথমে তাহলে কোন ঘটনাটা আমরা শুনতে যাচ্ছি? আমি দুটো ঘটনা আছে, একটা ঘটনা আগে বলি যেটা পরের ঘটনা, বাট আগের ঘটনাটা একটু পরে বলি। ওকে। সেটা হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, 2008 বা 9, রিয়েল মনে নেই। সেটা হচ্ছে আমরা রাঙ্গামাটিতে একটা ট্যুরে গিয়েছিলাম, আমাদের চিটং এর হিলটেক্স এর যে জেলাটা, রাঙ্গামাটিতে ট্যুরে গিয়েছিলাম। আমরা কাপ্তাই হয়ে একটা শিপ নিয়ে সুবলং এ গিয়েছিলাম, 100 জনের ট্যুর ছিল। তো ওই রাঙ্গামাটির লেক সম্পর্কে অনেক কিছু শুনেছি। সেটা হচ্ছে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন করার জন্য বাদ দেওয়ার কারণেই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, যার কারণে পাহাড়ের ওখানে রাজবাড়ি ছিল, ওটাও কিন্তু ডুবে গিয়েছে। হ্যাঁ, অনেক মানুষ তাদের বসতি পরিবর্তন করতে হয়েছে এই লেকটার জন্য। জি, এখানে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে একটা পাহাড়ে পর্বতে মানুষ অনেক ধরনের বিষয় অনেক সময় উপলব্ধি করতে পারে, জিন ভূত এইরকম বিষয়গুলো। তো আমরা গেলাম রাঙ্গামাটি সুবলং এ। তখন সুবলং এ যাওয়ার পথে আমার এক ছোট ভাই, বুরহান তার নাম, সে কি করলো, হঠাৎ করে আমি তো সামনের দিকে আছি শিপের, সে কি করলো একটা বয়া নিয়ে ওটাকে রশি বেঁধে সে লাফ দিল পানির মধ্যে। বয়া বলতে যেটা ভেসে থাকে, আমরা ওই যে একটা সাইকেলের, এটাকে আমরা বয়া বলি অথবা আপনার টিউব বলা যায়। হ্যাঁ, তো ওটা নিয়ে সে লাফ দিল। লাফ দেওয়ার পর আমি শুনলাম সামনে থেকে দৌড়ে আসছি, দেখি যে 4-5 জন তাকে টেনে উঠাইছে। আচ্ছা, তো টেনে ওঠানোর পর তাকে বললাম, ঘটনা কি, তুমি লাফ দিলে কেন? বলে যে না বস, আমি একটু জাস্ট পানিতে ভেসে কিছুক্ষণ যেতে চাচ্ছিলাম শিপে রশি বেঁধে। আচ্ছা, তো তাকে উঠানোর পর আমি ঠিক আছে, আর লাফ দেওয়ার দরকার নেই, চলো আমরা আগে ঠিক জায়গায় যাই। সুবলং পৌঁছালাম। সুবলং পৌঁছানোর পর ঝর্ণাটা কিন্তু অনেক উঁচু থেকে পানি পড়ে, প্রায় 700 ফিট উঁচু বা আরো বেশি হতে পারে, আমার ঠিক ধারণা নেই, বাট আমি যতটুকু চোখের দেখাই বলি। তো এখানে সুবলং ঝর্ণাতে আমরা সবাই নিচে গোসল করতেছি, আস্তে আস্তে হঠাৎ করে দেখি আমার 2-1 উপর উঠতেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু উপর উঠার জন্য নিষেধাজ্ঞা আছে, কাঁটা তারের বেড়া দেওয়া আছে। তারপরেও কিন্তু ওর উপরে, তাও আমি আমার সিনিয়র যারা ছিল তারা সবাই বললো যে নেমে যাও, ওরা নেমে গেল। তার মধ্যে একজন বুরহান ছিল, সাইফুদ্দিন নামে একজন ছিল। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা আবার গোসল করতেছি, পানিতে খেলতেছি সবাই, কিন্তু হঠাৎ করে দেখি যে অনেক উপরে বুরহান, মানে যে 3টা স্টেপ পার করে পানিটা নিচে পড়ে ঝর্ণা থেকে, সে একদম লাস্ট স্টেপের আগের স্টেপে চলে গিয়েছে। মানে ওই মানা করার পরে বাকি সবাই নেমে গেল, বুরহান নামেনি। বুরহান নেমে গিয়েছে, কিন্তু আবার উঠে গেছে। মানে কেউ তখন আর এটা খেয়াল করে। আচ্ছা আচ্ছা। এখন সে যেখানে উঠছে ওখানে কিন্তু এত পিচ্ছিল, পানি তো অলওয়েজ, এবং পাথর। এখন তাকে বলা হচ্ছে যে নেমে যাও নেমে যাও। এটা বলা দেরি, আমি দূর থেকে তাকিয়ে আছি, সে এক স্টেপ থেকে আরেক স্টেপে পড়লো, পাথর কিন্তু পিছলা খেয়ে ওখান থেকে ঠিক নিচে পড়লো। যেখানে পড়লো তার পাশে ছিল একটা খাড়া পাথর, ওটাতে না পড়ে মাটিতে পড়লো। দূর থেকে আমি মনে করলাম সে স্পট ডেড, মারা গেছে, কিন্তু আমি দৌড়ে গিয়ে দেখলাম যে নড়াচড়া করতেছে নাক দিয়ে। আমি একটু বুঝিনি ব্যাপারটা, আপনি যেভাবে বলেছেন সে কি লাফ দিয়েছে নাকি পড়ে গেছে? সে যখন দাঁড়ানো ছিল অনেক উপরে, যখন আমরা দেখলাম একজন চিল্লান দিল যে বুরহান ভাই অনেক উপরে, তখন আমরা দেখলাম, দেখার পর আমরা বলছি কি ব্যাপার, তুমি এত উপরে কেন, নামো নামো নামো, আমরা চিল্লাচ্ছি সবাই মিলে। আচ্ছা, তখন সে কিন্তু ওখান থেকে নামবে এরকম একটু নড়াচড়া করছে, জাস্ট ওই অবস্থায় এসে পড়ে গেল, জাস্ট একটু পাটা নড়াচড়া করছে, অনেক পিচ্ছিল উপরে। আমি মনে করছি মারা গেছে। তখন আমি দৌড়ে গিয়ে, মানে আমার তো খুব খারাপ অবস্থা, আমি অর্গানাইজ করেছি প্রোগ্রামটা, এখন একটা মানুষ যদি কোনো কারণে কিছু হয়, তো লাস্টের দিকে দেখলাম যে না, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে প্রচুর, হাত পা মানে কিছুই নাড়াচাড়া করতে পারতেছে না। তাড়াতাড়ি ওখান থেকে আমরা ওকে নিয়ে বোটে চলে আসলাম, আমাদের বোটটা অনেক দূরে ছিল। তো ওখান থেকে আমি ফোন দিলাম রাঙ্গামাটিতে একজনকে, যে আমরা তো এরকম একটা বিপদে পড়েছি, কি করব? বলে যে তাড়াতাড়ি প্রয়োজন আমি স্পিড বোট পাঠাই, তাড়াতাড়ি তাকে এখানে এনে এখান থেকে অ্যাম্বুলেন্সে চিরং পাঠিয়ে দিতে হবে, কারণ রাঙ্গামাটিতে ভালো ব্যবস্থা নেই। তাকে আমরা লাস্ট পর্যন্ত পাঠিয়ে দিলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা পরের দিন আসার জন্য বাস স্ট্যান্ডে গেলাম যে বাস ঠিক করবো, মানে আপনার ট্যুর ক্যান্সেল করে, আমরা খাগড়াছড়ি ট্যুর ছিল, ওটা ক্যান্সেল করে আমরা চলে আসবো চিরং। আচ্ছা আচ্ছা। তো তখন আমরা টোটাল কাহিনীটা শুনলাম, বললাম যে ভাই আমাদের তো একজন অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন চলে যাবো চিরং। আচ্ছা, তখন বললো যে কোথায় অ্যাক্সিডেন্ট করছে? সুবলং। সুবলং কোথায়? সুবলং উপর থেকে নিচে পড়েছে। বললো যে উপরে উঠছে কেন, এখানে কাঁটাতার আছে না? তখন সে আমাদেরকে খোলাখুলি ভাবে বললো যে এখানে আসলে এরকম একটা ঘটনা আছে, যিনি ওখানকার লাইনম্যান ছিল, উনি অনেক কিছুই জানে, মানে বাসের। উনি আমাদেরকে বসে অনেক ঘটনাগুলো বলবো যে এই টোটাল এই সুবলং এর মধ্যে বা এই লেকের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে, প্রতি বছর 1টা 2টা 3টা মানুষ মারা যায়। কারণটা হচ্ছে ভৌতিকভাবে হোক বা জিনে নিয়ে যায়
যেহেতু তাদের বসত বাড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে, জিনরা যেখানে বসবাস করতো এখানে পানিতে ডুবে আছে, যার কারণে ওরা হয়তো এটা মানে রাগের উপর থেকে করে অথবা ক্ষিপ্ত হয়ে করে, যেটাই হোক। আমাদেরকে একটা ঘটনা বললো। ঘটনাটা হচ্ছে আমরা যাওয়ার বছরখানেক আগে এক নৌবাহিনীর অফিসার ওর ফ্যামিলি নিয়ে ট্যুরে গিয়েছিল। আচ্ছা, ঠিক বুরহানের মতো করে নৌবাহিনীর অফিসারের ছেলে লাফ দিয়েছে পানিতে, কিন্তু বুরহানকে তো আমরা পেয়েছি, ওই ছেলেটাকে পাওয়া যায়নি, ওই ছেলেটা ডুবে গেছে। তারপর নৌবাহিনীর অফিসাররা ওই ছেলেটা কি সাঁতার জানতো? সাঁতার জানতো, হ্যাঁ, কিন্তু ডুবুরি দল ওখানে অনেক তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ছেলেটাকে পাওয়া যায়নি। ওই লেকে অনেক খুঁজেছে, ডুবুরিরা তো প্রশিক্ষণপ্রাপ্ত। আচ্ছা, ব্যাপারটা মানে একদিক থেকে এভাবে এক্সপ্লেইন করা যায় যে অসাবধানতাজনিত কারণে এবং দুঃসাহসের কারণে একজন উপরে উঠে পড়ে গিয়েছে, কিন্তু একটা ব্যাপার চিন্তা কর, জিনিসটা যদি আমরা সত্যিকারের ঘাটাই, তাহলে ওই ছেলেটাও কোনো কারণ ছাড়াই লাফ দিয়েছিল একটু পানিতে ভেসে থাকার কারণে। বোরহান ভাইও কিন্তু সেম কাজটাই করেছিল, এবং কোনো কারণ ছাড়াই কারো শিপ থেকে লাফ দিয়ে ভেসে ভেসে যাওয়ার ইচ্ছেটা বোঝানোর কথা না। ওকে, আমরা শুনতে থাকি যে আসলে কি ছিল ঘটনাটা। ছেলেটাকে দুদিন পাওয়া যায়নি। এখানে একটা 17-18 বছর একটা কিশোর আছে, যে কিশোরটার সাথে অনেকেই বলে যে এই নিচের যারা আছে, মানে এই লেকের নিচে যারা জিন বসবাস করতেছে, ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকটা হেল্প করেছে সে। এরকম প্রতি বছর তার জিনের সাথে যোগাযোগ আছে, কারণ প্রতি বছর যেহেতু অ্যাক্সিডেন্ট ঘটে, সে অনেককে হেল্প করেছে। তো লাস্টে নৌবাহিনীর অফিসারদেরকে বললো যে এই ছেলেটা পারবে, তো ওরা পাত্তা দেয়নি। তারপর বললো যে ট্রাই করে দেখো। সে গিয়ে তার যা যা করণীয় ওগুলা করার পর সে নামলো। সে একটা ডুব দিছে, একটা ডুব দেওয়ার পর অনেকক্ষণ ছিল পানির নিচে। তারপর একটা জুতো নিয়ে আসছে ছেলেটার, এনে বললো যে এটা কি আপনার ছেলের জুতো? অফিসার বলছে হ্যাঁ, এটা আমার ছেলের জুতো। ও তো চিনতে পেরেছে, সাথে সাথে সে বলে যে না, এই ছেলেটাকে দিয়ে কিছু একটা হবে। বলে যে আমি আরেকবার ডুব দিব, বাট আমার রশি লাগবে। রশি দেওয়ার পর বলে যে আমি যখন টান দিব নিচে থেকে রশিটা, তখন আপনারা টান দিবেন। তখন সে কি অনেকক্ষণ ছিল, যখন সে টান দিল তখন উঠালো। টেনে উঠানোর পর দেখা গেল যে ওই অফিসারের ছেলে মৃত অবস্থায়। আচ্ছা, মানে কতক্ষণ ছিল সে পানির নিচে? মানে সে 2 দিন যাবত তাকে খোঁজাখুঁজি হচ্ছে। আমি বলছিলাম যে ছেলেটার নিচে সে বেশ কিছুক্ষণ ছিল, মানে আমাদেরকে অ্যাকচুয়াল টাইমটা বলে নেই যে 5 মিনিট না 7 না 1 মিনিট, কিন্তু স্বাভাবিক মানুষ এই এতক্ষণ থাকা সম্ভব না। হ্যাঁ, এই ছেলে প্রফেশনাল ডুবুরিরা তো কিছু ইনস্ট্রুমেন্ট সহজ হাত দেয়। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে সে কি কোন ইনস্ট্রুমেন্ট নেয় না, জাস্ট সে নামার আগে কিছু ড্রাগস নেয়। যেমন অনেক ড্রাইভার রাত্রে গাড়ি চালানোর জন্য সিগারেট খায়, ঠিক এই পানিতে ডুবে থাকার জন্য কিছু ড্রাগস নিয়েছিল। ওকে, এটাই। তারপর আমরা এই ঘটনাটা শোনার পর বুরহানকে আমরা চিরং আসার পর বললাম যে ঘটনা কি তুমি এভাবে করলে কেন? তখন তার কাছ থেকে আমরা হিস্ট্রি গুলো শুনতেছি এইভাবেই, যে আমি কেন পানিতে লাফ দিলাম বস, আমি জানি না। ও আমাকে বস বলে, জাস্ট আমার জুনিয়র। আচ্ছা, আমি কেন লাফ দিলাম আমি জানি না, আমার কাছে মনে হয়েছে না আমি লাফ দিলে মানে আমার কাছে একটু ভালো লাগে তৈরি হবে, যে আমি বেশি বেশি গেলাম। তো উপরে উঠলে কেন? বলে যে আমি তো উপরে উঠার পর নেমে গেছি আপনারা বলার পর, কিন্তু পরের বার যে কেমনে উঠছি, কখন উঠছি, এত উপরে কিভাবে আমি উঠছি, এটা আমার মানে তাকে কোনো কিছু একটা আকর্ষণ করেছে, মানে মোহর মতো কাজ করেছে। ইফ আই এম নট রং, ওই ধরনের জায়গাগুলোতে এত উঁচু পাহাড়ে উঠতে হলে যথেষ্ট প্রফেশনাল ট্র্যাকার হতে হয়। ওরকম পিচ্ছিল জায়গায়, স্পেশালি পিচ্ছিল জায়গায়, মানে ঘোরের মধ্যেই উঠে গেছে অনেকটা। সে নিজেও বলছে যে আমি জানি না যে কিভাবে উঠেছে। হ্যাঁ, এত উপরে তো এটা মানে স্বাভাবিকভাবে ওঠা সম্ভব না। এটাই। ওকে, কোনো কিছু একটা তাকে আকর্ষণ করেছে। এভাবে আরো 2-1 উঠেছে, কিন্তু তাদেরও সেম বক্তব্য। এখানে এসে একটা জিনিস, মানে এই যে তার বক্তব্যটা পাওয়ার পর যে ছেলেটা পড়ে গেছে, আমি আসলে কেন উঠেছি আমি নিজেও জানি না। এটা যদি না হইতো তাহলে কিন্তু আমি একটু অন্যভাবে জিনিসটা হয়তো লজিক্যালি চিন্তা করতে পারতাম। খুব বেশি এক্সাইটেড হয়ে আমি চলে গেছি এখানে, আমার খুব মন চাইছে ওইখানে, প্রথমবার গিয়েছি আমি উঠবো ওই জায়গায়, একটা অ্যাডভেঞ্চারাস চিন্তা থাকতেই পারে ইয়াং ছেলের মাথায়। কিন্তু তার মাঝে এই কথা হয়তোবা আসতো না যে আমি কেন গেছি, তখনই ব্যাপারটা সন্দেহাতীত হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি দেখেছি প্রাকৃতিক কিছু টান আছে এই ধরনের, যেমন আমার নিজের সাথেই ঘটে একবার। তখন মানে আমরা যেদিন 7-8 জন বন্ধু মিলে কক্সবাজার যাই, যাওয়ার পরে যখন নামি তখন অলরেডি 2 নাম্বার বিপদ সংকেত চলছে। আমরা ছুটি না পেয়ে, সবার সেমিস্টার ব্রেক ছিল তখন, সামহাও জুন মাসে গিয়েছিলাম। তো উত্তাল সমুদ্র মোটামুটি বলা যায়, গিয়ে তো ওই বয়সের ছেলে পেলে তর্স হয় না, এখনই সমুদ্রে নামতে হবে। তো প্রায় 7-8 জন মিলেই দৌড়াদৌড়ি করে সমুদ্রের সামনে গেলাম। তখন বৃষ্টি পড়ছে, কোনো আলো নেই, সমুদ্রের ঢেউয়ের মাথাগুলো দেখা যাচ্ছে ফসফরাসের কারণে যেটা হয় আর কি। তার মধ্যে বৃষ্টি পড়ছে এবং হঠাৎ বিদ্যুৎ চমকালে তখন দেখা যাচ্ছে সমুদ্রের গভীরতা, ভয়ঙ্কর যাকে বলে, বিশালতা যাকে বলে। এই অবস্থায় আমি সমুদ্রে নামি এবং নামার পরে আমার বন্ধুরা পিছনে আড্ডা মারছে এবং আমি সামনে আগাচ্ছিলাম।
কন্টিনিউয়াসলি সামনে আগাচ্ছিলাম। একদিক থেকে গার্ডরা বাঁশি বাজাচ্ছিল, আমার বন্ধুরা ডাকছিল, আমি কিচ্ছু শুনতে পাইনি। আমার 4 জন বন্ধু একসাথে এসে আমাকে যখন টেনে ধাক্কা দেয় তখন আমি টের পাই যে আমি কতখানি চলে এসেছি, এবং তখন ওরা আমাকে নিতে এসেছে তাদের চেয়ে বেশি আমি ভয় পেয়ে যাই যে এত দূরে তো আমার আসার কথা না, বিকজ আই ডোন্ট ইভেন নো হাউ টু সুইম, টু বি অনেস্ট। আমি এখনো সুইমিং জানি না। এই জিনিসগুলো কেন হয় আমি জানি না দোষ। সো আমি যদিও আমাদের ডরে আমরা এই ঘটনাটা মানে হয়তোবা নর্মালি নিতে পারতাম, কিন্তু তার একটা স্টেটমেন্ট ঘটনাকে পুরাটাই পাল্টে দিয়েছে। এবং এই ফাঁকে আমরা একটু বলতে চাই, যারা ডর শুনছে অনেকেই আছে যে এই ধরনের এক্সাইটমেন্টে যদি আমরা ভৌতিক কোনো কিছু নাও ধরি, এক্সাইটমেন্টে পেয়ে বসে। সো প্লিজ এই ঘটনাগুলো থেকে দূরে থাকেন। অনেক এক্সাম্পল আছে এই ঘটনা থেকে। একটা ছোট্ট এক্সাইটমেন্ট, একটা অ্যাডভেঞ্চারের, একটা সাহসিকতার ফালতু শখ থেকে অনেক সুন্দর সুন্দর জীবন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমার খুরশিদ ভাই একটা বিষয় জানার ছিল। আপনি যে বাসের লাইন ম্যানেজারের কাছ থেকে একটা ঘটনা শুনেছিলেন যে এখানে আগে অনেক জিন টিন বাস করত, তো তাদের বসতি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে ঘটনাগুলো শুরু হয়। লাইন ম্যানেজারটা মানে ওখানকারই ছিল? হ্যাঁ, এটা হচ্ছে রাঙামাটির, ওরা স্থানীয়। ওদের ধারণাটা মানে ওরা এটা দেখতেছে প্রতি বছর। পাহাড়ি ছিল নাকি বাংলাদেশি ছিল? পাহাড়ি ছিল। সে পাহাড়ি, কারণ ওখানে তো পাহাড়িদেরকেই সবকিছুর দিতে হয়, অধিকার দিতে হয়। উনি কি আপনাকে এমন কোনো কিছু বলেছিল যেটা ওনাদের ওইখানে সবাই মানে যে এখানে এই ধরনের কিছু আছে? এই বিষয়ে আমাকে বলেনি, তবে আমাকে যেটা মানে শেয়ার করেছে সেটা হচ্ছে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটে, যার কারণে শুভলঙ্গে ব্যারিয়ার দিয়ে দিয়েছে, মানে কাঁটাতার দিয়ে বাদ দিয়ে দিয়েছে যে এখানে এতটুকুটা যাবে না। এবং যখনই আপনি বোটগুলোতে চড়বেন, লেকে চড়বেন, তখন তারা আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে যে পানিতে কেউ হাত দিবেন না, বা পানিতে নামবেন না, বা পানিতে নামার চেষ্টা করবেন না। অথচ কম পানি, খুব অল্প পানি মনে হবে আপনার কাছে, কিন্তু এখানেই বড় বড় ঘটনাগুলো ঘটে। ওকে, আসলে সুন্দরের পিছনে অনেক সময় কিছু লুকিয়ে থাকে, যেটা ভয়ঙ্কর কিছু। ওকে খুরশিদ ভাই, আরো একটা ঘটনা হয়তো আপনার কাছে আছে যেটা আমরা ডট টিমের কাছে শুনেছিলাম, সেই ঘটনাটা কি? এটা হচ্ছে আমার ছোটবেলা, মানে আমি স্কুল লাইফে তখন ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষা, এরকম মানে পারিবারিক একটা ঘটনা। তো আমার ফুফাতো বোন, মানে আমার নিজের ফুফাতো বোন না, আমার পাশের বাসার আর কি, মানে দুঃসম্পর্কে ফুফাতো বোন, তার বিয়ে হয়েছে। তার নাম হচ্ছে শাহিদা, আমরা শাহিদা আপা বলতাম। খুবই সুন্দর। দেখা গেল বিয়ে হওয়ার পর 3-4 দিনের মধ্যে সে তার নানার বাসায়, মানে আমাদের পাশের ঘর ছিল তার নানার বাসাটা, বাট তারা নতুন বাড়ি করে চলে গিয়েছে আর কি। তো ওখানে সে চলে আসছে। তো আমরা মনে করলাম যে বিয়ের পর বেড়াতে আসলো, কিন্তু বেড়াতে আসলো একা কেন, জামাই কোথায় বা এরকম একটা বিষয়। গ্রামে তো সবাই এগুলা জানতে চায়। তো আসার পর দেখা গেল যে তাকে সবাই দেখতে যাচ্ছে, কারণ একটা মেয়ের বিয়ে হওয়ার পর আসলে তাকে সবাই দেখতে যায়। দেখতে গিয়ে দেখলো যে সে কোনো কারোর সাথে কথা বলে না, এবং তাকে একটা আলাদা রুমে রাখা হলো। সবাই গেলে তার থেকে আলাদা রাখা হচ্ছে, মানে যে না আসছে একটু রেস্ট নিচ্ছে, কিন্তু কাউকে বলা হচ্ছে না যে কি হয়েছে। তো পরে ঘটনাটা দেখলাম যে সে যেই আসুক, যার সাথে কথা বলুক, বড় বড় চোখ করে তাকাই থাকে, কিছু খায় না, মানে খাওয়ার জন্য কিছু জোর করলো, ভাঙাভাঙি করতেছে। মানে তাকে কেউ জোর করলে কিন্তু সে ভাঙাভাঙি করতেছে। তো লাস্ট পর্যায়ে তাকে একটা হুজুর দেখানো হলো। আমাদের পাশের বাড়িটা হচ্ছে মৌলানা বাড়ি, ওখানে সবাই হুজুর পড়ে। তো এদের মধ্যে কয়েকজন আছে যারা জিন নিয়ে কাজ করে আর কি, জিন বসে রাখে, জিন দিয়ে কাজ করায় বা জিন দিয়ে এরকম। তার মধ্যে তাহির সাহেব একজন আছে। তো ভদ্রলোক কে সবাই নক করে না, তার একটা ব্যক্তিগত বিষয়ে আমি শেয়ার করছি না। তো তাকে লাস্ট পর্যন্ত বললো যে না, সে তো পাশের বাড়ির, তাকে করা হোক। তাকে ডাকা হলো। তো সে দেখলো, আমি তখন ছিলাম না, মানে ওদের বাড়িতে তো আমি যাইনি। পরে আমার ঘরে যেটা ঘটেছে ওটা দেখেছি। তো সে ওখানে অনেক মারধর করেছে মেয়েটাকে। মারধর করার পর তার মেয়েটার মা সহ্য করতে পারতেছে না, আমার মেয়েকে মেরে ফেলবে, আমার মেয়ে এই অবস্থায় থাক, সুস্থ করার দরকার নেই। তো লাস্ট পর্যায়ে ওর মামারা কি করলো, আমার বাসায় পাঠিয়ে দিছে, না আমার বোনরা আছে ওদের সাথে থাকবে এভাবে বলে পাঠিয়ে দিছে, ওর মাকে ওখানে রেখে দিছে। তখন আমি দেখলাম ঘটনাটা কি ঘটলো। তখন তাহির সাহেবকে আমাদের পাশে, তো আমাদের বাসায় নিয়ে আসা হলো। আনার পর তাকে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে এইভাবে, তার সরিষার তেল প্রচুর ঝাঁঝালো, একদম অরিজিনাল সরিষার তেল নিয়ে তার চোখের নিচে এইভাবে ডলে দেয়, মানে চোখের ভিতরে আর কি ডলে দেওয়া হচ্ছে, ঘষে দেওয়া হচ্ছে সরিষার তেল। তারপর পোড়া মরিচ তার নাকের কাছে এভাবে এভাবে দিচ্ছে। তারপর আরেকটা কাগজও আছে, একটা কাগজের ভিতর সরিষার তেল দিয়ে তাও এটা পুড়ে এভাবে দেওয়া হচ্ছে নাকের মধ্যে। আমরা কিন্তু সহ্য করতে পারতেছি না, আশেপাশে যারা আছে, কিন্তু ওই মেয়েটার কোনো ফিলিংস নাই। এবং মানে চোখে সরিষার তেল ডলে দেওয়ার কোনো ফিলিংস নাই, চোখ লাল হয়ে গেছে, পানি পড়তেছে, বাট কোনো ফিলিংস নাই, কোনো কান্নাকাটি নেই। মরিচ ধরার পরও কোনো কিছু হচ্ছে না, কাশি হচ্ছে না, চিৎকার চেঁচামেচি না। কিছুক্ষণ পর সে কি করলো, তাহের হুজুর তার একটা ছোট্ট বাতিজা নিয়ে আসছে, ওইটাকে দোয়া কালাম পরে এটার উপর কি যেন করলো, দেখি যে ছোট ছেলেটা সালাম দিল হঠাৎ করে,
ছেলেটা সালাম দিল, তখন পরে আমাদেরকে বললো আর কি ওই ছোট ছেলেটার উপর তার যে বসে রাখা জিনটা ওইটাকে হাজির করছে। আচ্ছা, তো ওটার সাথে কনসাল্ট করলো যে কি হইলো এই মেয়েটার, তখন বলল যে এই মেয়েটাকে এইভাবে একজন ধরছে, যে একজন এইভাবে। তো তখন মেয়েটাকে বলা শুরু করছে, ওই জিনটাকে দিয়ে বলা শুরু করছে যে কি হয়েছে, তুমি কেন আসছো, কি সমস্যা তোমার? বলেছে না আমি আসছি, আমি ওর কাছে থাকবো। হ্যাঁ, তো বললো যে না তুমি চলে যেতে হবে। বলেছে না আমি যাবো না, এটা আমার নিয়ম নাই যাওয়ার। এইভাবে অনেক বার্গেনিং হয়েছে হুজুরের সাথে, অনেক বার্গেনিং। তারপর থাপ্পড় যেটা মারছে আমার মনে হয় আমাকে মারলে আমি বেহুশ হইতাম, এইরকম জোরে জোরে থাপ্পড় মারছে আমার কাজিনটাকে, মেয়েটাকে। কিন্তু মারার পরও সে না যাবো না, না যাবো না, মানে এইভাবে চিল্লাচ্ছে। আচ্ছা, তো অনেক মানে বার্গেনিং হওয়ার পর এগুলো তো আপনার চোখের সামনে ঘটছে, আমার চোখের সামনে। কারণটা হচ্ছে গ্রামের বাড়িটা আমাদের, এটা হচ্ছে স্পেশাল কোনো রুম নেই, একদম এক লাইনের রুম গুলো সব। আমরা পাশের রুমে, বাট আমরা দেখতেছি সবগুলো, আমাদেরকে দূরে সরাই রাখা হয়েছে, বাট আমরা সব দেখতেছি কি করতেছে না করতেছে। আর বাইরে তো কেউ নেই, মানে আমরা ঘরের ভিতরে যারা আছি। তো লাস্টে অনেক মারধর করার পর তার জিনটাকে দিয়ে কি করলো এটা আমাদেরকে আর ডিটেলস দেখালো না। সে কি করলো, ওই শিশি নিল, বোতলটা নিয়ে এটা বন্ধ করে মানে মাটির ভিতর পুঁতে রাখার জন্য বলা হয়েছে এটা। আর তাকে তাবিজ দিল, পানি পড়া দিল। প্রায় 15-20 দিন এভাবে ছিল। মোটামুটি মাসখানেক পর শেষ শুরু হইতে গিয়েছে, এখন সুস্থ আছে, এখন সুস্থ আছে। তো এটা লাস্টে শুনলাম তার ফুফাতো ভাই তাকে বিয়ে করতে চেয়েছিল, তো বিয়ে করতে না পেরে তাকে এরকম কিছু একটা কোনো একটা কুফরি করা বা তাবিজ করা টাইপের কোনো তাবিজ করে জিন লাগিয়ে দিয়ে পাগল করার মতো একটা বিষয় করে দিয়েছিল। এটা শুনেছি। ওকে, মানে এই ফাঁকে রেহান একটা ঘটনা বলতে চাই, তুই আমি ডরে আমরা অনেক সময় বলেছি, এই যে এই ঘটনাগুলো প্লিজ মানে এটা যে কেউ মানে ডরে শুনেই কিন্তু এটাই যে আসলে প্রকৃত কারণ বা কিছু এটা ধরে নেবেন না, কারণ অনেকেই অনেক ভাবে এইসব বিষয় করে মানুষকে প্রতারিত করছে এবং সবচেয়ে বড় কথা যে সত্যিকারের যদি কেউ করতে পেরে থাকে তাদের পরিণতিটা খুব বেশি ভয়ঙ্কর। সেটা আপনারা ডরে শুনেছেন অনেকবার শুনেছেন, যেরকম মৃত্যু লাশের পর্যন্ত কোনো দফারফা হয় না। রাইট। সো প্লিজ আমি আবারও বলবো যে এইসব বিষয়ের শরণাপন্ন হওয়ার আগে মানে নিজের বিবেক বুদ্ধিটা ভালো করে যাচাই বাছাই করে এইসব কাজগুলোতে যাবেন, কারণ আবারও বলছি এই ঘটনাগুলোর দ্বারা অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে। রাইট। এবং সবচেয়ে বড় কথা, মানুষ নিজেই সবচেয়ে বেশি শক্তিশালী, এর চেয়ে বেশি কিছু শক্তিশালী হতে পারে না। যাই হোক, খুরশেদ ভাইয়ের এক্সপেরিয়েন্স থেকে যা শুনলাম কি বলবো, মানে একই সাথে অদ্ভুত এবং ভয়ঙ্কর তো বটেই। রাইট। অনেক ধন্যবাদ যে সেই চিটাগং থেকে আমাদের জার্নিতে যুক্ত হয়েছেন। চলুন আমরা পরবর্তী ঘটনাগুলো শুনি। আপনাদেরকে ধন্যবাদ। আসলে ডর মানেই তো অনেক রকম ডর বা ভয়ের গল্প হওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে আমাদের মধ্যে দেখা যায় যে আমরা কিন্তু অনেক সময় একই প্যাটার্নের অনেক গল্প পেয়ে থাকি। কারণ দেখা যায় যে এই ধরনের অশরীরী ব্যাপারগুলা যারা বিশ্বাস করে না তাদেরকে বলছি না, যারা বিশ্বাস করে তাদেরকে বলছি, এই ধরনের অশরীরী ঘটনাগুলো যাদের সাথে ঘটে মোটামুটি দেখা যায় যে একই প্যাটার্নে তারা মানুষের সাথে কানেকশনে আসার চেষ্টা করে, এবং ন্যাচারালি মোস্ট ঘটনাই কিন্তু রাতেই ঘটে, এবং ন্যাচারালি কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হলেও মানুষ রাতে বের হয়ে এগুলোর দেখা পায়, তাই না? সো আমরা কিন্তু অনেকে যেমন আমাদেরকে বলে, অনেক রকম ফ্যান পেজে মেসেজ পাঠায় যে আমরা এই ধরনের গল্প চাই, সেই ধরনের গল্প চাই, ওই ধরনের গল্প কেন আসে না? ওয়েল, তাদের ক্ষেত্রে আমার একটাই কথা, ভাইয়া আমরা ঘটনা বলি, আমরা বানিয়ে গল্প বলি না। রাইট। এবং ইভেন আমরা এমনও করি না যে আমাদের বানানো জিনিসটাকে অন্য কারো উপর চাপিয়ে দিয়ে সেটা বলানোর চেষ্টাও করি না। আপনাদের সঙ্গে যেটা ঘটে থাকে সেটাই আমরা শোনার চেষ্টা করি এবং সেটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এবং আপনাদের যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি দুঃখিত, কিন্তু আমাদের কিছু করার নেই, শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটেছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা ছাড়া, তাই না? রাইট। ওকে, আমাদের সাথে আজকে আরো অতিথি আছে এবং তাদের মধ্যে একজন হলো যে তার নামটা এখন বলবে। জি, আমার নাম কিরণ। আচ্ছা, আপনি কি করছেন? আমি আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। কোথায় থাকেন? আমি থাকি গ্যান্ডারিয়া, আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। আচ্ছা, তো আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো অ্যাকচুয়ালি কোথায় ঘটে? আমি ফার্স্ট যেটা বলতে চাচ্ছি সেটা ঘটে আমাদের এলাকাতে, কেরানীগঞ্জে। আচ্ছা, কেরানীগঞ্জ তালেপুর এলাকা। ভাইয়া, ঠিক কতদিন আগের ঘটনা এটা? এটা আমার তারিখও বলতে পারবো, 2013 সালের 20 ফেব্রুয়ারি রাতের ঘটনাটা। এটা তারিখও বলতে পারবেন? তার মানে ব্যাপারটা যথেষ্ট এফেক্ট ফেলেছে আপনার মনে। অবশ্যই। ওকে, তাহলে আমরা আর কোনো কথায় না যে ঘটনাটা শুনি, কি হয়েছিল একদম শুরু থেকে, কটার সময়? হ্যাঁ, আমার
অভ্যেস প্রতি রাতেই গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলি। সেদিন আমার যাত্রাবাড়ি এলাকায় ধোলাইপাড়ে একটা প্রোগ্রামে ছিল ওর কাজিনের হলুদে। সেখানে ওর সাথে আমার ফোনে কথা হচ্ছিল, এমন তো অবস্থায় কথা কাটাকাটি হয়েছে, একটা ঝগড়ার মতো তৈরি হয় ওর সাথে। আচ্ছা, তখন কিছুক্ষণ পরে হুট করে ওর মোবাইল বন্ধ, তখন 3টার মতো বাজে। আমার মাথা পুরো গরম হয়ে গেল যে ওর মোবাইল বন্ধ কেন। আমি এক পর্যায়ে ঠিক করলাম যে আমি এখনই ওই সেখানে চলে যাব, আমার এত পরিমাণ মাথায় রাগ উঠছে। তো প্রায় 3:30 বেজে গেল, আমি চিন্তা করলাম যে হ্যাঁ ফাইনালি বের হব আমি বাসা থেকে। আচ্ছা, তখন রেডি হয়ে বাসা থেকে বের হব, আমার আম্মু বলতেছে এত রাতে কোথায় যাও? আমি বললাম যে আম্মু আমার তো সকালে একটা ইন্টারভিউ আছে, আমার সকাল 6টার ভিতরে উত্তরতে থাকতেই হবে। আমি মিথ্যার আশ্রয় নিলাম বাসা থেকে বের হওয়ার জন্য। সেক্ষেত্রে আম্মু বললো যে আজানটা দেখ। আমি বলছি না আজান হয়ে গেছে, আরেকটা মিথ্যা বললাম। আজান হয়ে গেছে, আমি যাব, আমি যাওয়ার পরে কন্ট্যাক্ট করবো না, প্রবলেম নেই। তখন বাসা থেকে বের হয়ে যায় আমি। আমার বাসার ওইখানে দিনের বেলা সবসময় গাড়ি পাওয়া যায় ঢাকার এদিকে আসার জন্য, কিন্তু ঠিক আমার বাসার ওইখান থেকে ওই রাত্রের 3:40-45 হবে তখন গাড়ি পাওয়া সম্ভব না। মোটামুটি আমাকে 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে একটা স্ট্যান্ড, যেটার নাম রামের কান্দা। কেরানীগঞ্জে যারা সবাই শুনতেছে সবাই চিনবে। রামের কান্দা থেকে আমাকে গাড়িতে উঠতে হবে 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমি করলাম যে হ্যাঁ আমি হেঁটে যাব, প্রয়োজনে সারাটা পথ হেঁটে যাব। আমার রাস্তাটা মানে সবসময় খুব নীরব থাকে, গাড়ি চলাচল কি থাকে? হ্যাঁ অবশ্যই। আমি তো 3 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে মোটামুটি একটা স্ট্যান্ড ভালো এলাকাতে যাব। আর এই 3 কিলোমিটার আমার হেঁটে যেতে হবে একটা গ্রামের ভিতরে একটা রাস্তা, যদিও রাস্তাটা পাকা করা কিন্তু দুই পাশে প্রচুর জঙ্গল, এই টাইপের কিছু। আসলে এই ব্যাপারটা না আমার কাছে খুব মানে লাগে। ইভেন ঢাকা শহরের খুব নাম করা একটা জায়গা, সবাই চিনবে বললেই উত্তরাতে তুই যদি সন্ধ্যা 7টা, 7:30, 8টার পরে যাস, ওখানে ম্যাক্সিমাম হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। 8টার পরে কোনো দোকান খোলা থাকে না। যাদের সামান্য একটা কিছু কিনতে হয় তাহলেও গাড়ি নিয়ে বের হয়ে প্রায় 10 মিনিটের পথ যেয়ে কিনে নিয়ে আসতে হয়। তো ওই সময় তুই যদি উত্তরায় হাঁটাহাঁটি করিস, মানে 4, 5, 6, 7, 8 নাম্বার সেক্টরে, ইউ উইল ফাইন্ড ইট ব্ল্যাঙ্ক ম্যান। ওকে, আর সেই তুলনায় ওই জায়গাটা এই পরিমাণ ব্ল্যাঙ্ক হতে পারে, সেটাই। তখন আমি হাঁটা শুরু করলাম, দেখি আমার এখানে পৌঁছাইতেই হবে। আমি মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাওয়ার পর একটা জায়গার নাম আছে তালেপুর। রাস্তার পাশেই একটা কবরস্থান আছে বিশাল। আচ্ছা, তালেপুর কবরস্থান নামে পরিচিত। আচ্ছা, 1 কিলোমিটার হাঁটার পরে আমি সেখানে পৌঁছলাম। তো হঠাৎ করে আমি মনে করলাম যে একটা সাউন্ড আসতেছে পিছনে থেকে। তো পিছনে তাকানোর পর দেখি একটি বৃদ্ধ লোক, ওনার বয়স 50 আপ হবে। বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরানো, মাথায় টুপিও আছে। উনি আমার সাথে মানে হেঁটে যাচ্ছে পিছনে। হঠাৎ করে কোথা থেকে জানি চলে আসছে। তো আমি তেমন কেয়ার করি না, যেহেতু আমার মাথায় ক্রস করার পরে। হ্যাঁ, কবরস্থান ক্রস করার পরে আমি তেমন ভাবে কেয়ার করলাম যে কই থেকে আসলো, কিভাবে আসলো সেটা দেখার বিষয় না। আসছে, আমি বললাম আঙ্কেল কোথায় যাচ্ছেন এত রাতে? উনি বলতেছে মেয়ের বাসায় যাচ্ছি। আবার ওনার মাথায় ছিল খলফা নামে আমরা চিনি, কবরের বাঁশ দেওয়ার পরে যে উপরে একটা পাটির মতো বা বিছায়, সেটাকে আমি খলফা বলতেছি, আমাদের এলাকায় খলফা বলে। তো ওইটা মোড়ানো ছিল ওনার মাথায় মোড়ানো। হ্যাঁ, মাথায় করে নিয়ে উনি যাচ্ছিল। ওটা মাথায় করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা দিয়ে উনি মেয়েদের বাসায় ঘর বানাবে এরকম বলছিল। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কোথা থেকে আসছেন? উনি বলতেছেন নীলটেক থেকে, একটা এলাকার নাম বললো আমাদের এখানে। আপনাদের ওখানে আপনার চেনা? হ্যাঁ, অবশ্যই চেনা। নীলটেক থেকে আসলাম। আমাকে আচ্ছা যাবেন কোথায়? বলতেছে আমি যাবো ছাতিরচর। তার মানে তালিপুর থেকে আরো অনেকখানি পথ ছাতিরচর, মানে মোটামুটি উনি আমার সাথে আরো 1.5 কিলোমিটার যেতে হবে ছাতিরচর পৌঁছতে হলে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দুজনে একসাথেই হাঁটি। কিন্তু এর ভিতরে একটা বিষয়, ওনার যে একটা বৃদ্ধ লোকের বয়সটা যেমন হবে, মানে একটা স্বাভাবিক মানুষের বয়সটা যেমন হবে, আমার কাছে একটু ভিন্ন লাগতেছিল। কিন্তু লাগতেছিল আমি ভিন্নভাবে নিচ্ছি না, কারণ আমার মাথায় ভিন্ন ভাইয়া একটু মানে উনি কণ্ঠে খুব ভারবার। আমি জিজ্ঞেস করছি আঙ্কেল কোথায় যাবেন? মেয়ের বাড়ি। মানে কোথা থেকে আসছেন? নীলটেক, এইভাবে বলতেছিল একটা মানে মনোটোনাস সুরে। হ্যাঁ, মানে একটু অস্বাভাবিক। কিন্তু আমার মাথায় যেহেতু প্রচন্ড পরিমাণ রাগ, কিন্তু আমি সেটা ভয়ভাবে নিচ্ছিলাম না। আর মানে আসলে এই বিষয়গুলো আপনার মাথায় তো অন্য বিষয় কাজ করছে। হ্যাঁ, কখন যাবেন গার্লফ্রেন্ডের সাথে মিটমাট করার জন্য। মানে দিস আর দ্য রিয়েল থিংস। উনি কিন্তু ঘটনাটা তখন কিন্তু বুঝতে পারছেন না তিনি কিছুই। মানে তার মানসিকতা পুরোপুরি অন্যদিকে। এটা মানসিক কিছু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এরপর ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ হাঁটার পরে ওইখানে আরেকটা জায়গা আছে, জোড়া ব্রিজ নামে আমরা সবাই চিনি জায়গাটা। ওইখানে ব্রিজ আছে একটা,
তো ব্রিজে পৌঁছানোর কিছুক্ষণ আগ পর্যন্ত উনি আমার সাথে ছিল, আমি কথা বলতেছিলাম, আমি যাচ্ছি এইখানে, এই সে আমার বাসা এইখানে, কথা বলতে বলতে হাঁটছিলাম। আমি কথা বলতেছিলাম 10টা, ওনার থেকে অ্যান্সার আসছিল 1টা কি 2টা এরকম। যাই হোক, বৃদ্ধ লোক, আমি হয়তো বা এরকম ভাবে কথা বলতেছি না। যখন ব্রিজ পর্যন্ত আমি আসলাম, তখন হঠাৎ করে ফিল করলাম যে আমার সাথে বৃদ্ধ লোকটি আছে কিনা। আমার 2 কদম পিছনে ছিল উনি সারাটা রাস্তা যতক্ষণে হাঁটছি। তো হুট করে আমি যখন পিছনে তাকালাম, দেখি বৃদ্ধ লোকটি নেই। বৃদ্ধ লোকটি নেই আমার সাথে। আর আশেপাশে যে কোথাও যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, কারণ 2 পাশেই প্রচন্ড জঙ্গল। আর উনি বলেছিল যে আমার সাথে ছাতিচর পর্যন্ত যাবে, সেই রাস্তা এখনো আর অনেক দূর, 1 কিলোমিটার পর্যন্ত বাকি। এর আগেই উনি উধাও নেই। তখন আমার ভিতরটা একটু কেঁপে উঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। ভয় কাজ করছিল ভিতরে, কিন্তু আমার মাথায় ছিল যে যদি আমি ভয় পাই তাহলে আমার কোনো একটা ক্ষতি হতে পারে। আমি আমার মার কথা বা আমার মার একটা কবিরাজ ছিল, ওনার কথা স্মরণ করে ভাবলাম যে যাই হোক, যেটা হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নাই, হইতে পারে হয়তো বা আমার মনের ভুল ধারণা হতে পারে। এর পর মুহূর্তেই আমি যখন ব্রিজে পা রাখি, সেটাকে মাথা থেকে সরিয়ে দিলাম। যদিও ভয় কাজ করছে, আমার একটাই টেনশন, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে হবে। যখন ব্রিজে পা রাখলাম, ঠিক ব্রিজের মাঝামাঝি, ব্রিজটা হবে অনুমান 10 ফিট চওড়া, 10 ফিট চওড়া, পুরো ব্রিজটা কভার করে একটা লাশ মোড়ানো সাদা কাপড়ে। মানে ব্রিজটা কভার করে, মানে পুরো 10 ফিট এই মাথা থেকে ওই মাথা। হ্যাঁ, রাইট। একটা মানুষ 6 ফিট হতে পারে, 10 ফিট, এটা কেমন লাশ? আর এখানে কোথা থেকে আসবে এত রাত্রে 4টা বাজে? মানে কি দিয়ে মোড়ানো ছিল? কাপড়ের কাপড়, সাদা কাপড়ের কাপড় দিয়ে মোড়ানো ছিল। আচ্ছা, ডর মানে ভয়। ডরে আজকে আমাদের জন্য অতিথি হয়ে আছেন খোরশেদ, কিরণ, পলাশ, লিপি এবং জামশেদ, যাদের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য সব ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা ধীরে ধীরে সবার কাছ থেকেই তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতিভৌতিক ঘটনাগুলো জানছি। ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখতে হবে, ডরকে উপভোগ করতে হলে। এই গুমোট হাওয়ায় জানালাটা তো অবশ্যই খোলা আছে, আমরা বিশ্বাস করি। লাইটটা অফ করে দিন, একা থাকুন, যদি নিতান্তই থাকতে হয় তাহলে কাছের কোনো বন্ধুকে রাখুন। একেবারে পিনপতন নীরবতায় উপভোগ করার চেষ্টা করুন ডর, এবং নিশ্চিত হয়ে নেবেন রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি পাচ্ছেন কিনা। সাউন্ডে কাজ করেছে লোবান। ডর। একটা মানুষ 6 ফিট হতে পারে, 10 ফিট, এটা কেমন লাশ? আর এখানে কোথা থেকে আসবে এত রাত্রে 4টা বাজে? মানে কি দিয়ে মোড়ানো ছিল? কাপড়ের কাপড়, সাদা কাপড়ের কাপড় দিয়ে মোড়ানো ছিল। আচ্ছা। তখন আমার ভয়ে গা পুরা শিরশির করতেছিল, এখনো গিরে কাঁপতেছে। সত্যি কথা বলতে আমার এখনো সেই কথাটা মনে হলে আমার এখনো খুব ভয় লাগে। যাই হোক, আমি ভাবছিলাম যে ওর সাথে আমার মিট করতে হবে। আমার ওই একটা বিষয় মাথায় রেখে যে আজকে আমি মরবো, হ্যাঁ মরে যাবো, প্রবলেম নাই, আমার সেখানে যেতে হবে। আরেকটা বিষয় ছিল যে কবিরাজে আমাকে একটা কথা এর আগে বলে দিয়েছিল আমাদের বাসাতে, যখন আমার আম্মুর সাথে প্রবলেম হয় তখন, যে কখনো এরকম সিচুয়েশনে পিছু পা করতে নেই। আচ্ছা, অবশ্যই তোমাকে মনে সাহস রেখে আল্লাহর নাম টাম পড়ে দোয়া পড়ে এগোতে হবে। তখন আমি ঠিক ওনার কথা চিন্তা করে, আমার মাথায় একটা টেনশন আছে, সেটা চিন্তা করে আমার এগোতে হবে। পিছনে ব্যাক করলে আমার প্রবলেম হতে পারে। তো সিচুয়েশনটা হচ্ছে এমন, হ্যাঁ সিচুয়েশনটা আপনাকে হাঁটতে হাঁটতে 10 ফিট লাশের উপর দিয়ে আমাকে পার হতে হবে। হ্যাঁ, যদি একটা আধা সেকেন্ডের নীরবতা দিয়ে প্রত্যেকটা শ্রোতাকে বলি যে নিজেকে জাস্ট ওই জায়গাটায় দাঁড়া করান। রাত 3:30 4টা বাজে, একটা লাশ রাস্তায় শুয়ে আছে, সেটাকে টপকে আপনাকে যেতে হবে। এবং আই থিঙ্ক আমার মনে হয় যে যারা ডরের রেসিপি মেনে দর্শনে কিবরিয়া ভাই যেই রেসিপিটা দিয়ে থাকে, অলরেডি জানলা বন্ধ হয়ে গেছে, সেইভাবে যারা শুনছে, তো আই থিঙ্ক অনেকেই ফিল করতে পারছে বিষয়টা। আমরা তো ডেফিনেটলি ফিল করছি এরকম একটা জায়গায় বসে। এক্স্যাক্টলি। ওকে, তারপরে আপনি কি করলেন? জি হ্যাঁ, তারপর হলো যে আমি চোখ বন্ধ করে হাঁটতে শুরু করলাম, মানে দোয়া টোয়া পরে। প্রচন্ড ভয় লাগছে, তবে আমার সামনে এগোতে হবে। আমি হাঁটতে শুরু করলাম, যখন আমি ফিল করলাম যে হ্যাঁ আমার লাস্টটা পার হয়ে গেছি, আমি হেঁটে একটা অনুভূতি করলাম, কিন্তু আমার পায়ে কোন রকম কোনো কিছু টাচ লাগলো না। এখন মনে হলো যে হ্যাঁ পার হয়েছি হয়তো। চোখ খুলে পিছনে তাকাইলাম, কিছুই নেই, লাশ নেই, ব্রিজটা পুরো ফাঁকা। ব্রিজটা পুরো ফাঁকা। আচ্ছা, এমন যদি হতো যে আপনি যখন চোখটা খুলেছেন দেখলেন লাশটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কি করতেন? ঠিক সেই মুহূর্তে হয়তো বা কি হতো আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার আসলে মাথায় যেমন রাগ ছিল, রাগের সময় ভয় কাজ করে না একটা বিষয়। আমরা আসলে ভাবতে চাচ্ছি না তখন কি হতো। সেটাই।
এই গল্পটা থেকে একটা জিনিস জানা গেল, সাহস অনেক বড় ব্যাপার। একমাত্র হ্যাঁ, সেটাই বলছিলাম, সেটাই। যে যদি হয়তোবা সাহসটা এবং মাথা ঠান্ডা রাখা যায় তাহলে এই সাহস না ধরনের থাকলে হয়তো বিষয়গুলো এই overcome ক্ষেত্রে করা যায়। যদি আমি একটু ভয় কাজ করতাম আমার ভিতরে, সেখানে আমার আপনাকে ক্ষতি আরো হতে পেয়ে পারত। বসতে হয়তো বা। হ্যাঁ, ওকে, যাই হোক, এখানে আপনার ক্ষতি হয় নাই, মানে হ্যাঁ। শেষ পর্যন্ত আপনি পৌঁছে গেছেন। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ওকে, সো এটা তো আপনার একটা এক্সপেরিয়েন্স গেল। এছাড়াও আরেকটা এক্সপেরিয়েন্সের কথা আমরা শুনেছিলাম ডট টিমের কাছে, খুব সম্ভবত সেটা আপনার গ্রামের বাড়িতে কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, আমার গ্রামের বাড়িতে আমি ছোট ছিলাম, ছোট বলতে 12-13 বছর এমন আচ্ছা। হবে। আমাদের এলাকাতে সিস্টেম হচ্ছে মসজিদের ইমাম সাহেবদেরকে বাসা থেকে খাবার দিয়ে আসতে হয়। হ্যাঁ, এটা অনেক এলাকার সিস্টেম অনেক আছে, আমিও এক সময় দিয়ে আসতাম আমাদের এলাকার মসজিদে গিয়ে। হ্যাঁ, তো রাতের 9টা বেজে গেছে, তো আমাকে আম্মু বলতেছে যাও ইমাম সাহেবের খাবারটা দিয়ে আসো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। গ্রামের ছেলে তো একটু ভয় কাজ কম করে ভিতরে। আচ্ছা। আমার বাসা থেকে রাস্তা হচ্ছে 2-3টা বাড়ি পার করে তারপরে রাস্তায় উঠতে হয়, আর সেখান থেকে যে মসজিদের দিকে যাই একটু বেশি হাঁটতে হয়। আর যদি আমি 2টা ক্ষেত ক্রস করি তাহলে মসজিদের রাস্তাটা আমার জন্য শর্ট হয়ে যায় আর রাস্তায় তাড়াতাড়ি উঠতে পারি। আচ্ছা। সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি 2টা ক্ষেত ক্রস করেই যাব। আমি ওইখান দিয়ে হাঁটা শুরু করলাম। যখন আমি 2টা ক্ষেতের মাঝামাঝি আসছি তখন আমার টিফিন বাটিতে এমন পরিমাণ ঢিল আসতেছিল বৃষ্টির মতো অনেক। তখন আমার গায়ে একটিও ঢিল লাগতেছিল না, একটাও না। সব শুধুমাত্র আমার ওই টিফিন বাটিতে। বাটিতে? হ্যাঁ, বাটির ভিতরে ছিল ইলিশ মাছ ভাজা আর গরুর মাংসের তরকারিটা ছিল। আচ্ছা। তখন আমি মনে করলাম যে হয়তোবা আমার কোনো ফ্রেন্ডরা দুষ্টামি করে আমাকে ঢিলা মারতেছে, যার কারণে আমি সেটা তেমন ভাবে মাথায় নিয়ে নিই। আমি সাউন্ড করে বললাম যে এই তোরা এরকম দুষ্টামি করিস না, আমার হাতে টিফিন বাটি, ইমাম সাহেবের খাবার আছে, নষ্ট হয়ে যাবে। যদিও কোনো রিপিট কোনো সাউন্ড আসতেছিল না, ফ্রেন্ডরা হবে কোনো কি, উত্তর পাচ্ছিলেন হ্যাঁ, কোনো না। উত্তর পাচ্ছিলাম না। ওকে। তারপর আমি সামনে আগাইলাম, ঠিক যখন রাস্তায় উঠলাম খুব মিচমিচে কালো একটা কুকুর আমার সাথে জয়েন হলো। সেটা মানে আসতেছিল, হেঁটে হঠাৎ করে চলে আসেনি, আসতেছিল, কুকুরটা আসলো। ঠিক আমি হাঁটতেছি, কুকুরটা আমার সাথে সাথে হাঁটতেছে। মসজিদ পর্যন্ত যখন গেলাম, আমি মসজিদের বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেবকে খাবার দিতে যখন গেলাম চিন্তা করলাম টিফিন বাটিতে হয়তো ময়লা, ইমাম সাহেব দেখার আগে ঢিল লেগেছে যেহেতু। পরিষ্কার করে দিই। অথচ দেখলাম একটু কোনো ময়লা নেই, ঢিল লাগছে বা তার কোনো চিহ্ন বা কিছুই বোঝা যাচ্ছে না। তখন আমার একটু অন্যরকম অনুভূতি হলো, ব্যাপার কি, যদি ঢিল লেগে থাকে তাহলে তো অবশ্যই স্পট থাকার কথা মাটির। রাইট। কোনো ধরনের কোনো স্পট ছিল না, বাসা থেকে আমি যেমন নিয়েছি ঠিক তেমনই ছিল। এরপর আমি সেটাকে তেমন ভাবে মাথায় নিয়ে নি। আমি ইমাম সাহেবকে খাবারটা দিয়ে যখন ব্যাক করব, আমি দেখতেছি যে ঠিক সেই কালো কুকুরটি দাঁড়িয়ে আছে মসজিদের গেটের সামনে। তখন আমি হাঁটতে শুরু করলাম ব্যাগ। অবশ্য কুকুরটি আমাকে কোনো ডিস্টার্ব করছিল না, বা হয় না পোলাপান রাত্রিবেলা দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, তেমন কিছুই করতেছিল না। আচ্ছা, কুকুরটা আপনি যখন আবার ব্যাক করছিলেন সে কি আবার আপনার সাথে আসতে শুরু করে? হ্যাঁ, আমি সেটাই বলতেছি, কুকুরটি আবার আমার সাথে রিটার্ন আসতেছে, আমার সাথে সাথে বলতে একটু 2 কদম পিছনে আমার সাথে সাথে হাঁটতেছে। এরপর ঠিক যেখান থেকে কুকুরটি আমার সাথে পিছু লেগেছিল ঠিক সেই জায়গাতে আসার পরে কুকুরটি অন্যদিকে চলে যায়। আমি আবার সেই আগের জায়গা দিয়ে বাসায় ফিরতে লাগি। সেখান থেকে আমার বাসার পিছনের অংশটা দেখা যায়। তখন আপনার হাতে কোনো টিফিন ক্যারিয়ার ছিল না? না, তখন এবং আমি তখন কোনো ঢিল কেউ মারেনি বা কোনো রকম কোনো কিছু না। কিন্তু তখন আমি ভিন্ন একটা কিছু দেখতেছি, সেটা হচ্ছে আমার ভাবি, আমার বড় ভাইয়ের বউ, ওনার একটা ছেলে হয়েছে সবে 7-8 মাস হবে, বাচ্চা। তো ওনাকে নিয়ে সাদা একটা শাড়ি, তখন রাত্রে 9:30টার মতো বাজে, সাদা একটা শাড়ি পরে ঘরের পিছনে, যেখানে নিয়ে উনি দিনের বেলা যাইতেও ভয় পায় বা যায় না, কখনো দেখিনি, আমার চোখে পড়েনি যে উনি দিনের বেলাও সেখানে গেছে। ঘরের পিছনে নিয়ে উনি বাচ্চাকে কান্না থামানোর চেষ্টা করছে, আর কান্নার সাউন্ড পাচ্ছি আমি দূর থেকে। আর ভাবি বলতেছে কাঁদে না এরকম সাউন্ড আমার কানে আসতেছে, কিন্তু মনে হয় না এত দূর থেকে ভাবির কথাটা আমার কানে আসবে, কিন্তু আমার কানে এমন কিছু আসতেছে। হয়তো অনেক রাত ছিল, নীরব ছিল, হয়তো বা হতে পারে। আমি দূর থেকে ফলো করতেছি আর চিন্তা করতেছি ভাবি এত রাতে বাহিরে, তাও ঘরের পিছনে এই জায়গাতে এই বাচ্চাকে নিয়ে আমি আমার কাছে বিচার দেবো কেন এত রাতে এখানে আসছে। আচ্ছা। তো আমি ওইটা ফলো করতে করতেই যাচ্ছি। ঠিক যখন আমি বাসার কাছাকাছি পৌঁছে গেলাম, যখন বাসায় গেটে ঢুকবো তখন ঘরের পেছনটা দেখা যাবে না। আচ্ছা। তখন আমি বাসায় সরাসরি ঘরে চলে যাওয়ার পরে, মানে আম্মুর কাছে বিচার দেবো, বাসায় ঘরে যাওয়ার পরে দেখি ভাবি শুয়ে আছে বাচ্চাকে নিয়ে। মানে আমি ভাবিকে দেখলাম ঘরের পিছনে, বাইরে দেখে আসছেন আপনি, সে ঘরের ভিতরে শুয়ে আছে। আমি এরপর কি আপনি আবার সাথে সাথে বাইরে বের হয়ে দেখার চেষ্টা করেছিলেন? আমি আম্মুকে সাথে সাথে বললাম যে আমি তো ভাবিকে বাইরে দেখলাম সাদা শাড়ি পরে দাঁড়ানো, বাচ্চাকে কান্না থামানোর চেষ্টা করছে।
আমি বললাম আমি মাত্র দেখে আসলাম। কয় ও তো এখানে শুয়ে আছে। আমি বলতেছি না আমি তো মাত্র দেখে আসলাম। পরে মা বলতেছে আচ্ছা থাক, চুপ থাক। তারপর আমি ভয় পাইছি কিনা জিজ্ঞেস করবো। আমি অবশ্যই ভয় পাওয়ার মতোই গেছো, যে আমি ভাবিকে ভিতরে দেখে আসলাম, এখন এখানে ভাবিকে সাথে আমি তর্ক করতেছি, তোমাকে আমি পিছনে দেখে আসলাম, তুমি ঘরের ভিতরে। কই না তো আমি পিছনে যাইনি। আম্মু বললো যে তখন আপনার ভাবি মানে পরনে কি ছিল ওনার? উনি একটা নর্মাল 3 পিস পরা ছিল। ওকে, আচ্ছা, সাদা শাড়ি তো দূরের কথা, কোনো শাড়ি না, নর্মাল একটা 3 পিস পরা ছিল গায়ে। ওকে, এই বিষয়টাতে আমার খুব ভয় লাগে। এরপর ডেফিনেটলি এটা ভয় লাগার মতোই একটা যথেষ্ট বিষয়। ভয় লাগার মতন একটা বিষয়। তবে একটা জিনিস যেটা আমি বলছিলাম সেই সময় একবার বলেছি, একটা ব্যাপার খেয়াল করেছিস দোস্ত, যে ওই যে কুকুরটা, ওই কুকুরটা কিন্তু কাইন্ড অফ ওনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে। রাইট, সেটাই আমি তখন চিন্তা করছিলাম। হ্যাঁ, আমার আম্মু তাই বলছে। আমি আম্মুকে ফুল ঘটনা বলার পর আম্মু বলতেছে কি হ্যাঁ তোদের যে কবিরাজ ছিল উনি তোদের শরীর বন্ধ করে দিয়েছে বা বাড়ি বন্ধ করে দিয়েছে, তেমন ভয় দেখানোর চেষ্টা করবে, ক্ষতি করবে না। এই পয়েন্ট অফ ভিউ থেকে এই ধরনের একটা ঘটনা কিছুদিন আগে ফেসবুকে একজন আমাকে পাঠায়, সে নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তার সাথে যে ঘটনাটা ঘটে, তাকে রাতের বেলা কেউ একজন বা কোনো একভাবে তাকে টেনে গাছের নিচে নিয়ে রেখে দেয় তাদের বাসার সামনে, এবং বাসার কেউ সেটা টের পায় না। হঠাৎ যেটা হয়, বাইরে ঝড়ের মতন শুরু হয়, কিন্তু ঝড় শুধুমাত্র তাদের বাগানে, এবং বাগানের কিছু গাছ তাদের চালে বাড়ি মারতে শুরু করে, এবং সেটাতে তার মায়ের ঘুম ভেঙে যায়। এবং তখন মা ভয় পেয়ে বাইরে আসে, তার ছেলের রুমে যায়, তার ছেলেকে বলতে যে সামথিং ইজ হ্যাপেনিং। তখন তাকে ছেলে নেই, এবং বাইরে এসে তখন দেখে যে ছেলে গাছের নিচে শুয়ে আছে, এবং শেয়াল আকৃতির কোন একটা ছায়া তার উপরে ছিল, যে কিনা মাকে দেখেই দৌড় মেরে চলে যায়। পরবর্তীতে ইমামের সাথে কথা বলে, ইমাম বলে যে আপনাদের এই গাছের ভিতরে কোনো একটা কিছু থাকে, যে কিনা ওই দিন আপনাকে সাবধান করে দেয়, আপনার ছেলে বেঁচে গেছে। সো সামটাইমস এই অশরীরী ব্যাপারগুলো হেল্পও করে, এটারও কোনো মোটিভ পাওয়া যায় না, এবং ক্ষতি যখন করে সেটারও কোনো মোটিভ পাওয়া যায় না। এখন আমরা তো এটা অনেক ঘটনায় পেয়েছি যে অশরীরী বিষয়গুলোর দুইটা দিক রয়েছে, একটা Right. পজিটিভ একটা নেগেটিভ। সো আমরা হয়তো বা নেগেটিভ গুলোই বেশি পাচ্ছি, এট দ্য সেম টাইম পজিটিভ অনেক গুলো কিছু পাওয়া ঘটে যাচ্ছে। যাচ্ছে, যেটারও ব্যাখ্যা আমাদের কাছে আসলে আমরা পাই না। এই যে পজিটিভের যে বিষয়গুলো আছে, হেল্প করা, কিছু কিছু দিন ভালো থাকে খারাপ থাকে, সেরকম একটা ঘটনা আমার ভাইয়ের সাথে ঘটছে। কবে ঘটেছে এটা? এটা ঘটেছে আমি তখন ছোট, যদিও এটাও বুঝি বেশ সবকিছু। আগের হ্যাঁ, ঘটনা। বেশ আগের ঘটনা। তখন কি ছিল আমার ঘটনাটা ছিল, আমার ভাই নতুন চাকরি পেয়েছে আটিবাজার নামে আমাদের কেরানীগঞ্জে এলাকাতেই। তো সেখান থেকে বাসায় ফিরছিল, বাসায় ফিরতে ফিরতে নতুন চাকরি পাওয়ার পরে বাসায় মিষ্টি নিয়ে আসতেছিল। সেটাও রাত্রের 9টা-10টা বেজে গেছে বাসায় আসতে আসতে, 10-12 বছর আগে ঘটনা। তো যে একটা স্ট্যান্ড ছিল সেখান থেকে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে হবে, যদি সন্ধ্যা পর্যন্ত হতো তাহলে রিক্সার মাধ্যমে আসতে পারতো বাসায়, কিন্তু ওনার হেঁটে আসতে হবে। তো উনি একটা শর্ট রাস্তা ইউজ করতেছে বাসায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। মেন রাস্তা রেখে নদী আছে, নদীটাতে পানি নাই, নদীটা পার হয়ে আমাদের গ্রামের রাস্তাতে ঢুকে যাবে, তারপর উনি বাসায় চলে আসতে পারবে খুব ইজি। তো উনি একা ছিল। ঠিক যখন ওই স্ট্যান্ড থেকে নেমে হাঁটতে শুরু করলো, হাতে ছিল মিষ্টি 2 কেজি। ওই একটা জায়গার নাম আমি আগে শুনছি অনেকভাবে, অনেকের মানুষের অনেকেই জানে সেই জায়গার বিষয়টা। সেখানে ছিল কি প্রচন্ড ভয়ঙ্কর একটা জায়গা। আগে নাকি সেখানে কোনো মানুষ যদি রাতের বেলা যেত, সেখান দিয়ে কোনো না কোনো প্রবলেম তার হতোই, হয়তো বা হাত নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, বা অনেক কিছুই ঘটতো, কিন্তু আমার ভাই সেটা জানতো না। আচ্ছা। তো ভাই যখন ঠিক ওই জায়গাটা নদীর মাঝামাঝি অবস্থাতে আসলো, হঠাৎ করে বলতেছে কিরে শামসুল কেমন আছিস? আমার ভাইয়ের নাম শামসুল। কিরে কে শামসুল বলছে? তো ভাই যেটা বললো আর কি, যে হুট করে কোনো একটা ছেলে, ওনার বয়সে একটা ছেলে, কিরে শামসুল কেমন আছিস? তো ভাই বললো যে আমি তো আপনাকে ছিলাম না। কারে চিনোস না? আমি তো তোর বন্ধু। তো আমার ভাই তখন চিন্তা করলাম এখানে আমার কোনো বন্ধু নাই, তেমন কেউ হতে পারে না, যেহেতু কথা বলতেছে ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো আছি, বাসায় যাইতেছি, এখান থেকে আসলাম, ভাই এরকম বললো। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভাইয়ের কাঁধে হাত রেখে হাঁটতেছে ওই লোকটি, একদম বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। তো ভাই মাঝখান দিয়ে একবার ফিল করছিল যে ওই লোকটি যে হাঁটতেছে, ভাই হাঁটতেছে, বাইরে হাঁটার সাউন্ড হচ্ছে, পায়ের শব্দ হচ্ছে, কিন্তু পাশে যে ফ্রেন্ডটি তার কোনো এই ধরনের সাউন্ড শব্দ নেই। হচ্ছে হ্যাঁ, না। আর ফ্রেন্ডটি টোটালি অপরিচিত, ভাই আগে কখনো দেখা নাই, কিন্তু ভাই পজিটিভ ভাবে নিয়েছে, নেগেটিভ ভাবে নেয় নাই। বাসার কাছাকাছি আসার পরে হঠাৎ এক পর্যায়ে দেখা গেছে কি সেই ছেলেটি কাঁধে থেকে হাত সরাইছে, আর সাথে সাথে উদাও নেই ভাইয়ের সাথে, বাসার কাছাকাছি এসে কাছাকাছি এসে। তার মানে ওই যেই রাস্তাটার কথা আপনি বলছিলেন, যে যেইখানে অনেক ধরনের বিপদ ঘটে, বিপদ ঘটে, সেই সেখান রাস্তাটুকু পুরোটা পার করে দিয়ে হ্যাঁ, গেছে। পুরোটা পার করে দিছে। পুরোটা পার Okay. করে দেওয়ার পরে সেই ট্রেনটি উদাও।
ওকে, আসলে মানে ঘটে এরকম পজিটিভ অনেক ঘটনাই ঘটে, কিন্তু হয়তোবা অধিকাংশই এইরকম আপনার ভাইয়ের মতো লাকি হয় না আর কি, যে পজিটিভ ঘটনাগুলো হ্যাঁ রাইট। তাদের সাথে হয়তো ঘটে না, ম্যাক্সিমামের সাথে হয়তো নেগেটিভ ঘটনাগুলোই ঘটে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ডর অনুষ্ঠানে এই আমাদের জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, অন্তত আমার কিছু বিষয় পাবলিকের সাথে শেয়ার করার জন্য। ওকে, এই মুহূর্তে আরো একজন আছে রেহান আমাদের সঙ্গে, এবং অনেকক্ষণ যাবৎ উনি অপেক্ষা করছে এবং মনোযোগ দিয়ে বাকি ঘটনাগুলো শুনছিল। এবার আমরা একটু মনোযোগ দেই ওনার ঘটনার প্রতি। তার পরিচয়টা আগে একটু জানি। আপনার নামটা ভাইয়া? আমি পলাশ। ওকে, আপনি কোথায় থাকেন? আমি নারায়ণগঞ্জ আছি, গাউসিয়াতে। ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছেন। ওকে, পলাশ ভাই, তাহলে আমরা এক কাজ করি যে শুরুতেই আপনার ঘটনার দিকে যেতে চাই, কারণ ডর টিমের কাছে আমরা যে ধরনের ঘটনার কথা শুনেছি এবং আপনার ঘটনাগুলো মনে হয়েছে আমার কাছে বেশ ইন্টারেস্টিং, সো আমরা সেই ঘটনার দিকে চাই। প্রথম কোন ঘটনা আপনি শোনাবেন আমাদেরকে? আমি আমার ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে যাওয়ার পথে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। ওকে ফাইন, আমরা তাহলে এই ঘটনাটা শুনি এবং একটু বলেন যে এই ঘটনাটা কতদিন আগে ঘটেছে। ঘটনাটা আজ থেকে 3 বছর আগে, 2012 সালের ডিসেম্বরে। আমি জিগাতলাতে থাকি, ওইখান থেকে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি। কোথায় আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট। আচ্ছা। তো আমাকে যেতে হলে সাইদাবাদ থেকে গাড়িতে উঠতে হবে, মাও ফেরিঘাট হয়ে তারপরে যাইতে হবে। তো ফেরিঘাটে অনেক সময় গাড়ির জ্যাম থাকে, সিরিয়াল থাকে গাড়ি। ঘাটে পৌঁছানোর পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় বেশি লাগে ফেরি পাইতে। তো ওই দিন কি জানি গাড়ি কম ছিল নাকি, ঘাটে গেছি, যাওয়ার পরে মানে সরাসরি গিয়ে দেখি ঘাটে ফেরি আছে, তো কোনো প্রবলেম হয় নাই, সরাসরি ফেরিটা পেয়ে যাই। যার কারণে এদিকের যে 1.5 ঘন্টা আমার ঘাটে ওয়েট করতে হতো, ওই সময়টা আমার লাগে নাই। সাধারণত মোটামুটি 1-1.5 ঘন্টা এগিয়ে গেছেন। 1-1.5 ঘন্টা এগিয়ে গেছি। নাইটে গেলে সকাল 6টা বাজে এরকম টাইমের দিকে পৌঁছায় যায়। আর আমি যে গাড়িটাতে গেছি অন্যান্য গাড়ি থেকে ওটা সার্ভিস ভালো, মানে ওটা অনেক স্পিডে চলে আর কি, হাইওয়ে তো। তা অন্যান্য সময় যখন যাই নাইটে রওনা দিই, ফেরি পার হইতে হইতে 3:30-4টা এরকম বেজে যায়, ওই পাশে 1.5 ঘন্টা লাগে। ওই দিন কয়টা বেজেছে? 12টা বাজে ঘাটে পৌঁছাই। ঘাটে পৌঁছানোর রাত 12টায় ঘাটে পৌঁছাইছেন। পাওয়ার পরে 2 কোয়ালিটি ফেরি চলে, একটা হচ্ছে ঠেলা, একটা আরেকটা ঠেলে নিয়ে যায়, ওটা 3 ঘন্টা লাগে। আর রোরো যেটা, ওটা 1.5 ঘন্টা লাগে। রোরোটাই পাইছি 1.5 ঘন্টা লাগছে, 1:30 বাজে ওপর পৌঁছাই গেছি। তো আপনি যখন ওই পারে মাওয়া ঘাট থেকে ওই পারে এসে কাওড়াকান্দিতে পৌঁছেছেন, পৌঁছাই গেছি তখন হচ্ছে রাত 1:30। তো যখন ওই পাশে পৌঁছাই গেছি, তখন আমার মনের ভেতর একটু হলেও সংশয় কাজ করতেছিল যে আসলে যেখানে আমার বাস থেকে নামাই দিবে ওইখান থেকে 15 থেকে 20 কিলোমিটারের মতো গ্রামের পথ আমার বাড়িতে যাইতে। অবশ্য পিচ ঢালা রোড আছে, বাট গ্রামের রাস্তাঘাট তো রাত 8-9টার পরে গাড়ি তেমন চলে না, ভ্যান এবং মানুষও খুব একটা দেখা যায় না। কিন্তু ইস্টার্ন যেখানে, ওইখানে আপনার কিছু কিছু ভ্যান চালক বা রিক্সা চালক, ওরা রাত জেগে ঢাকার গাড়ি থেকে যে যাত্রীগুলা নামে ওইগুলা এগোই দিলে ওরা বেশি ভাড়াটা পায়। আচ্ছা আচ্ছা। তো আমার ওইখানে যখন নামাই দিছে তখন রাত 3টা বাজে। আমি নামার পরে চেনা জায়গায়, কিন্তু অনেকদিন পরে গেছি তো, মানে আমার কাছে কেমন নতুন নতুন দোকানপাট গুলা। একটা ভ্যান চালক আর কি বসে আছে, আরো 2টা আছে ভ্যান আছে, কিন্তু চালক 4 দোকানে বসে চা খাচ্ছে। বললাম যে অমুক জায়গায় যাব, তো নাম শুনে 2 জন আর যেতে রাজি হয় নাই, কারণ অনেকটা দূরের পথ। এমনি দিনের বেলায় 15 টাকা 20 টাকা মতো ভাড়া আছে, উনি বলছে যে 100 টাকা দিতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। ওই সময়টা আবার এলাকার হাই স্কুলের ম্যানেজিং কমিটির যে নির্বাচনটা হয়, ওইটা নির্বাচন চলতেছিল। মানে আমি যখন ভ্যানে উঠছি, আমার 5টা বাজার ক্রস করে তারপরে আমার বাসা। তো শর্টকাট আছে, এটা দিয়ে গেলে 3টা বাজার আমার যাওয়া লাগবে না, 2টা বাজার ক্রস করে। কিন্তু শর্টকাটের যে রাস্তাটা ওইটা মানে মাটির রাস্তা হওয়ার কারণে আমি ওরে বলছি এই পাশ দিয়ে যাওয়ার দরকার নেই, তুমি এই পাশ দিয়েই যাও, ঘুরে যাই। হ্যাঁ, তো 2টা বাজার ক্রস করছি। 3 নাম্বার যে বাজারটা, ওই বাজারে গেছি। যাওয়ার পরে মানে আমার ইচ্ছা ছিল যে বাসার জন্য মিষ্টি টিষ্টি এই জাতীয় কিছু নিয়ে যাব। তো দেখি ওইখানে কোনো হোটেল খোলা নাই, এত রাতে খোলা না থাকারই তো কথা। তো এর পরের যে বাজারটা, ওই বাজারটাতে যখন গেছি তখন দেখি লোকজন, মানে ওই যে বললাম যে স্কুলের যে নির্বাচন, মানে ওইটার ব্যাপারে আলাপ আলোচনা করতেছে, মানে মিষ্টি খাওয়া খাই লোকজন কিছু আছে। আর ওই বাজারটাতে অনেক দিকের লোকজন মানে ওই জায়গা দিয়ে চলাচল করে, যার কারণে ওরা সারা রাতই হোটেল খোলা রাখে। তো আমার মামাতো বোন আছে আমার মামবাড়ির পাশেই, তো ওদের জন্য আমি ছানা কিনলাম। মিষ্টিটা ভ্যানে রাখে
যখন আবার ভ্যানে উঠছি, মানে যাত্রী শুধু আমি একা, মানে আর কোনো যাত্রী নাই অত রাত্রে। তো বাজারটা ছেড়ে একটা কবরস্থান আছে, মানে ওটা অনেক বড় কবরস্থান, আশেপাশে টোটাল ইউনিয়নের যে লোকজন ওইখানেই দাফন করা হয়। কবরস্থানের পাশে একটা মাদ্রাসা আছে, তো ওইখানে যখন গেছি মাদ্রাসার গেটের সামনে লাইট জ্বালানো, ওইখান থেকে মানে লোকটা আমার পরিচিত আনিস ভাই, আমাদের এলাকারই কলেজের কেরানি ছিল, ওনার সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল, মানে খেলাধুলা আড্ডা টাড্ডা, বয়সটা একটু ডিফারেন্ট হইলেও মানে চলাচলটা ছিল ফ্রেন্ডলি। তো ওনারে দেখে আমি ভ্যানওয়ালাকে বললাম যে ভাই দাঁড়াও, দাঁড়াইলে উনি আসছে, উঠে বললে এত রাতে কোথা থেকে আসলাম? বললাম ঢাকা থেকে। তো ওনার নিয়ে যাইতেছিলাম, আমি ব্যাগ থেকে সিগারেট বাইর করছি আর তিয়াস লাইটা বাইর করছি জ্বালাবো। ওর সাথে আমি একসাথে অনেক সিগারেট খাইছি, কিন্তু কেন জানি না ওনার মুখটা ভার ভার মলিন মলিন লাগতেছিল, মানে চেহারাটা কেমন ফ্যাকাশে লাগতেছিল, টেনশনে আছে বা এই টাইপের কিছু। আমি ভাবলাম যে হয়তো ম্যানেজিং কমিটি নির্বাচন হচ্ছে, এই সংক্রান্ত কোনো যার কারণে মনটা খারাপ। আমি সিগারেটটা জ্বালাইতে গেছি, উনি আমাকে না করলো যে সিগারেট জ্বালাই না। তো আমি আর সিগারেটটা জ্বালাই নাই, ওনার কাছে জিজ্ঞেস করলাম কি খবর, কেমন আছেন, গ্রামের কি দেখে অবস্থা? পরে বলতেছে গ্রামের মানুষ তো ভালো না, সবাই খারাপ, খুব খারাপ মানুষ, একে দেখতে যত ভালো দেখা যায় এরা এত ভালো না। মনে করছি তাহলে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে যার কারণে উনি আমার এই কথাগুলা বলতেছে। তো আমি বাসায় পৌঁছে গেছি, আমার 45 মিনিটের মতো লাগছে বাসায় যাইতে। তো নাইটে যেহেতু জার্নি করে আসছি, ওইগুলা রাইখে দিয়ে মামি বিছনা রেডি করে রাখছিল, খাবার দিছে, ওগুলা খাইয়ে আবার ঘুমাই পড়ছি। তো দুপুরে সাধারণত 2টার দিকে ওঠার কথা ছিল, এর আগেই মামি আমার ডাক দিছে, ডাক দিয়ে বলে এটা কি আনছো? কি আনছি মানে? এবং প্যাকেটটা এনে আমার দেখাচ্ছি, মানে ওই ছানার প্যাকেটটা মনে হচ্ছে যে কেউ খাইছে, মানে খাইছে কি বোঝা, মানে এটা মনে হচ্ছে একটা নোংরা হাত, মানে কাদা টাদা মাখানো এই টাইপের একটা হাত দিয়ে কেউ ওই ছানাটা তুলে খাইছে এবং খাইছে। তাও প্যাকেটটা কি ছেঁড়া ছিল নাকি? প্যাকেটটা ছেঁড়া ছিল বলতে কি, প্যাকেট করা আপনার কাগজের প্যাকিং দিয়ে প্যাকেট করা, 2টা রাবার দেওয়া দুই পাশে, ঠিক আছে। তো আমার ধারণা যে ভ্যানে রাখছি, তো আমি আর উনি আসছি বা ভ্যানালাকেও বা মানে আমি কি যে বলবো, মানে অ্যান্সারটা যে কি দেবো মামিকে ওটা বুঝে পাচ্ছি না। আমি বলতেছি যে কেন ছানা তো আমার সামনেই মাইপে দিছে, আমি তো আসলে বুঝতে পারলাম না, বা ময়লা টয়লা অনেক সময় দেখা যাচ্ছে থাকতেও পারে বা আমি খেয়াল করি নাই। আমি বলছি সমস্যা নাই, এটা ফেলাই দেন। আর দেখতেই বিশ্রী লাগতেছে, মানে কেমন যেন একটা কালচি টাইপের লালা লালা প্রকৃতির ওইটা লাগানো। পরে আমি বিকেল বেলায় হাত মুখ ধুয়ে বাজারে গেছি, ওই যে দোকানটা থেকে কালকে নিয়ে এসছি ওনার কাছে, যে বললাম যে আঙ্কেল মানে কালকে রাত্রে যে এইটা দিছেন ওটা আপনি কিভাবে দিছেন, ওটার মধ্যে ময়লা ছিল, আপনি কি দেখেন নাই? বলতেছে কি বলো তুমি, ময়লা থাকবে কেন, আমি তো তোমার সামনেই মেপে দিলাম। বলতেছি তাইলে আমি তো বাসায় নিয়ে যখন খুলছি তখন তো দেখি ওটার ভেতর থেকে কেউ যেন খাইছে এই টাইপের কিছু। এখন বলে তাইলে হয়তো তোমার ভ্যান চালক খেয়ে ফেলছে, তুমি ভ্যানে ওইগুলা রেখে কোথাও গেছিলা? বলছি না, আমি তো কোথাও যাই নাই, আমার সাথে যে লোকটা ছিল উনিও তো এরকম কিছু করবে বলে মনে হয় না। এখন বলতেছে কে ছিল তোমার সাথে? আমি বললাম আনিস ভাই ছিল আমার সাথে। আমি যখন ওনাকে বললাম যে আমার সাথে আনিস ভাই ছিল, মানে উনি আমার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছে মনে হচ্ছে উনি আমাকে আগে কখনো দেখে নাই। যে বিক্রেতা, মানে উনি চিনতো, পরিচিত এলাকার। বললাম আপনি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছেন কেন, কি হয়েছে? আমি কাছে তোমার কি মাথা ঠিক আছে? পরে বলে আনিস তো আরো 2 থেকে 3 দিন আগে মারা গেছে। আমি মারা গেছে? হ্যাঁ মারা গেছে। কিভাবে? তো এটা শোনার পরে আমি ওনারে বললাম যে কিভাবে মারা গেছে। পরে বলছে গ্রামে যে গোষ্ঠীগত গ্যাঞ্জাম থাকে, মোল্লা খা এই টাইপের একটা গ্যাঞ্জাম ছিল, ওনাকে ওই যে মাছ মারে যে কোষ বাঁশের সাথে লাগানো ওটা দিয়ে ওনার তলপেটে একটা কোপ দিছিল। যখন ওইটা টান দিছে ওই কোচের সাথে ওনার পেটের নাড়ি ভুড়ি একবারে বের হয়ে গেছে। ডর মানে ভয়। জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমন ভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা পেতে থাকে। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে। ডর। মাছ মারে যে কোষ বাঁশের সাথে লাগানো ওটা দিয়ে ওনার তলপেটে একটা কোপ দিছিল। তো যখন ওটা টান দিছে ওই কোচের সাথে ওনার পেটের নাড়ি ভুড়ি একবারে বের হয়ে গেছে। উনি ওই স্পটে ডেট হয়ে গেছে এবং এই নিয়ে মামলা চলতেছে, এলাকায় লোকজন নাই। তো ব্যাপারটা শুনে মানে আমি যে বাজার থেকে কিভাবে বাসায় আসবো, আমার তো আমি বাসায় আসলাম, আনিস ভাইয়ের বউ ছিল, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ তোমার আনিস ভাই তো আরো 2 দিন আগে মারা গেছে। আপনি জানতেন না সেটা? আমি আমার ফ্রেন্ড সার্কেলে কাউকে বলতে চাই নাই,
তবু ক্লোজ যে ফ্রেন্ডটা আছে ওরে আমি বললাম যে দেখ আমার সাথে এই ঘটনা ঘটে গেছে। কিন্তু আপনাদের যেই ভ্যানওয়ালাটা ছিল সেই ভ্যানওয়ালা কি ওই আপনাদের গ্রামেরই ছিল? না না, ভ্যানওয়ালা আমাদের গ্রামের না, ভ্যানওয়ালা পাশের গ্রামের। তো যেহেতু ওনার সাথে ভাড়া দর কষাকষি করছি, তার কারণে ভ্যানওয়ালার ফেসটা আমার মনে আছে। আমি ওইখান থেকে মানে ওই যে আমার ফ্রেন্ডটা ওরে নিয়ে আমি বললাম যে তাইলে চল ওই স্ট্যান্ডে যাই, যে ওই যে চার দোকানের সামনে ভ্যানটা ছিল, উনি আমার বললো যে ওনার বাড়ি অমুক জায়গায়, উনি আসে মাঝে মাঝে, তো ওয়েট করলে পেয়ে যাবেন। উনি রাত্রেই ভ্যান চালায় সাধারণত। রাতে আমরা ওয়েট করলাম, 10টার দিকে উনি আসছে। ওনারে বললাম যে ভাই আগের দিন যে থামায়ে যে লোকটারে নিলাম ভ্যানে করে, আপনি দেখছেন না? উনি বলে কই, কোথায় ভ্যান থামাইছেন, কই থেকে লোকটা নিছেন? বললাম যে ভাই ওই যে মাদ্রাসা কবরস্থানের ওই জায়গা থেকে যে লোকটা নিলাম। এখন বলে কই, কবরস্থানের ধারেতে লোক নিছেন, আপনি তো মিষ্টি নিয়ে সোজা চলে গেছেন। তো আমি আসলে এর কোনো উত্তর খুঁজে পাইনি। আমার নিজের চোখ দিয়ে দেখা, আমি লাইটের আলোয় স্পষ্ট ওনার মুখটা দেখতে পারছি। ওনার মুখটা মলিন ছিল। মানে ভ্যানওয়ালাও কাউকে কখনো দেখতে পাইনি। উনি বলতেছে আপনি কি বলেন, আপনি তো একা গেছেন, আমি পথের থেকে লোক উঠাবো কেন? আমি বললাম আমি না আপনার পিঠে হাত দিয়ে বললাম যে দাঁড়ান লোকটা নিব। উনি বলতেছে না, আপনি আমার গায়ে হাত দিন নাই, ভ্যান থামাই নেই, বাজার থেকে মিষ্টি নিয়ে সোজা আপনার বাসায় যেয়ে থামাইছি। মানে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি অনেকদিন পর শুনলাম যে মানে আমি জানি না এটা আসলে কি লজিক হতে পারে। এমন হতো যে আপনি গ্রামে আছেন, আপনি ওনার কথা চিন্তা করছেন, সেক্ষেত্রে কোনো একটা মানসিক কোনো একটা ইলিউশন আমরা ধরতে পারতাম। আপনার তো ওনার সাথে অনেকদিন যাবত যোগাযোগও নেই, হঠাৎ করে ওনাকেই কেন আপনি দেখতে যাবেন? সেটাও বিষয়। আর তাছাড়া আমি আমার নিজের এই ঘটনার পর থেকে আমি প্রায় 1 মাসের মতো আমার ঠিক মতো ঘুম খাওয়া দাওয়া এগুলো হতো না। এরপরে কি আর আপনি কোনোভাবে কোনো স্বপ্ন দেখেছেন বা কোনো কিছু এই আনিস ভাইকে? পরের দিন আর কি আমি ওনার যে ছেলেটা আছে ওকে বললাম যে তোর বাবার কবর কোথায়, তো ওর সাথে নিয়ে যে খবরটা দেখলাম, কবরটা রাস্তার পাশেই। এবং মানে সবচেয়ে আশ্চর্য হয়েছে যে বিষয়টা দেখে, মানে ঠিক যে জায়গাটা থেকে ওনাকে তোলা হয়েছিল দেওয়ালের অপোজিটে ওনার কবরটা, যে জায়গাটা থেকে ওনাকে আমি রাতের বেলা তুলেছিলেন ওই জায়গাটার পাশে হচ্ছে ওনার কবরটা। দেওয়াল রেলিং দেওয়া, ওর অপোজিট পাশে ওনার কবরটা। মানে খুব বেশি কিছু মনে না হলে আমার চিন্তা করে ঘটনাটা খুবই মানে একটা এক্সাইটিং একটা ঘটনা মনে হচ্ছে এবং ব্যতিক্রম একটা ঘটনা শুনলাম। যাই হোক, আরো কিছু ঘটনা আপনার সাথে আছে, ঘটেছে, আপনি জানেন। নেক্সট কোন ঘটনাটা আপনি শোনাবেন আমাদেরকে? নেক্সট আমি যে ঘটনাটা শোনাতে যাচ্ছি এটা এই কিছুদিন আগেই বৈশাখ মাসের 2য় দিনে ঘটে যাওয়া ঘটনা। ওকে, কি ছিল ঘটনাটা? ছিল আমি যেখানে জব করি ওখানে রাত্রি ডিউটি করা লাগে। কোথায় এটা? এটা সঙ্গত কারণে আমি ফ্যাক্টরিটার নাম বলতে চাচ্ছি না, কিন্তু এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোন এক জায়গায় অবস্থিত। তো ফ্যাক্টরিটা কতটুকু জায়গা আমি নির্দিষ্ট বলতে পারবো না, তবে মনে হয় অনেক জায়গা, মানে যতটুকুতে বিল্ডিং করা লোকজন কাজ করে, মানে এর থেকে বেশি পতির জায়গা যেখানে মনে করেন আম গাছ লাগানো, আম বাগান, মানে খুবই বিশাল আকারের একটা ফ্যাক্টরি, অনেক বড় এরিয়া নিয়ে। এবং যারা ওয়ার্কার নির্দিষ্ট একটা এরিয়া আছে, এর বাইরে ওদের যাওয়া নিষেধ। ফলের বাগান আছে, আম বাগান, লিচু টিচু, এই ধরনের ফলগুলা। তো অন্যান্য সময় ওইখানে রাত্রে কেউ ডিউটি করে না, কিন্তু এই যে যখন আমের মুকুলগুলা বড় হইছে এখন থেকে ওইখানে 2টা পোস্ট করা হইছে, সিকিউরিটি গার্ড ডিউটি করে। আচ্ছা, আমি স্টোরে চাকরি করি, আমার কাজ হচ্ছে ওদের অবজারভেশন করা, ওরা যাত্রীরা রাত্রে না ঘুমায় বা এই টাইপের ঠিক মতো দায়িত্ব পালন করে। তো ওই দিন রাতে গেছি, আমাদের সাধারণত 10-15 মিনিট আগে ইন করা লাগে ভিতরে, আমার ওই দিন 10-15 মিনিট লেট হয়ে গেছে। তো আমার আগে যে ছিল ওনার সাথে আমার দেখা হয় নাই। যাওয়ার পরে মানে যে পোস্টটা ছিল ওই পোস্টটা পুরো ফাঁকা, লোক নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হতেছিল, হালকা বাতাস ছাড়ছে। তো আমি ওই দিক থেকে আস্তে আস্তে অন্য যে পোস্টটা আছে অনেক দূরে, প্রায় আধা কিলোমিটারের মতো দূরে পোস্ট আছে, এমনি লাইট আছে দূরে 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 লাইট গুলা। তো এদিকে যে পোস্টটা আছে ওইখানে আসলাম, ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করতেছি। তো আমি বললাম যে ওদিকে তো এখনো লোক আসে নাই। পরে বলে কি বলেন, লোক আসে নাই? লোক তো আছে, মাত্র লোক গেল। কই, আমি তো পাই নাই। পরে বলতেছে যান, যে দেখেন লোক আছে। পরে আমি ওইখান থেকে আবার গেছি, যাওয়ার পরে ওই যে সিকিউরিটি গার্ডটা ওইখানে ডিউটি করতেছিল উনি পোস্ট সাইডে দূরে যেয়ে দাঁড়ায় আছে। আমি ওনার ডাক দিলাম যে আঙ্কেল, আমি তো আগে একবার আসছি, আপনাকে খুঁজে গেছি, আপনারা তো পাইলাম না, আপনি কই ছিলেন? পরে গেছে বাবা আমি আর চাকরি করব না, আমি চাকরি ছাড়ে দিব। কেন? পরে বলতেছে এই জায়গায় আমার পক্ষে ডিউটি করা সম্ভব না, তুমি দেখো আমার একটু আগে চড় মারছে। মানে ওনার মুখে লাল একটা দাগ, মানে উনি যে কিছু একটা দেখছে বা ভয় পাইছে, ওনারে দেখলেই বোঝা যাচ্ছে, চোখে মুখে ভয়টা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে,
কেন চল মারবে কেন? উনি যেটা বলতেছিল, উনি ওখানে মানে যে পথটা আছে আপনার বনের ভিতর দিয়ে মানুষ হাঁটতে হাঁটতে সরু একটা পথ তৈরি হয়ে গেছে, হ্যাঁ, ওইখানে উনি প্রস্রাব করার জন্য বসছিল। তখন ওনাকে একটা চড় মারছে। আমারে বলতেছে আমি রাতে একা এই জায়গায় ডিউটি করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি চলে যান, আপনার জায়গায় একা ডিউটি করার দরকার নাই, যেহেতু আপনি ভয় পাইছেন, যদি মনে করেন তাহলে এটা ইনচার্জে আপনি জানায়েন। ঠিক আছে, উনি ওইখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি পোস্টে বসছি, আমার কাছে সিগারেট ছিল, ওনাকে পাঠিয়ে দিয়ে আপনি ওখানে? হ্যাঁ, আমি ওইখানে বসছি। মানে আমি বসছি, ওনারে বলছি ইনচার্জে জানার জন্য। ইনচার্জে জানাইলে হয়তো দেখা যাচ্ছে আরো 2টা সিকিউরিটি বাড়িয়ে দিবে, যেহেতু উনি ওখানে ডিউটি করতে সাহস পাচ্ছে না। তো উনি ওইখান থেকে চলে গেছে, সুপারভাইজারকে জানাইছে রিপ্লেস দেওয়ার জন্য। তো সুপারভাইজার রিপ্লেস দেয় না, কেউ আসতে রাজি হয় না। আর ওই যে মুহূর্তটা উনি চলে গেছে, যাওয়ার পর একটা লোক যে আসবে বা ওরকম বৃষ্টি শুরু হয়েছে প্লাস বাতাস, আর যে পোস্টটা ছিল ওটা চারপাশে খোলা, অলরেডি আমার শার্টের এক পাশ ভিজে গেছে। তো হঠাৎ আমার সামনের দিকে চোখ গেল, যেহেতু অনেক বড় আমবাগানটা, সামনের দিকে চোখ গেছে, মানে বিদ্যুতের যে আলোটা, লাইট আছে সব জায়গায় নাই, আম গাছগুলা ছোট ছোট 4 ফিটের মতো, মানে এটা গাছ উঠে গেছে, উপরে যে ঝোপটা গাছ আমগুলা ঝুলে ঝুলে পড়ছে। 2বার যে বিদ্যুতের ঝলকানিটা মাঝে আমার মনে হলো যে কেউ একজন ওখানে দাঁড়ায় আছে বা গাছের কাছে কিছু করতেছে, আমটাম ছিঁড়তেছে। তো আমি মনে করলাম যে হয়তো বৃষ্টির সময় বাইরে থেকে যে দরকার ওরা কেউ আমটাম ছেড়ার জন্য আসছে। তো ওইখানে আবার আমাদের কিছু দেশীয় অস্ত্র বলে লাঠি টাঠি এইগুলা ছিল। তো আমি ওইখান থেকে একটা লাঠি নিছি, লাঠি নিয়ে আমি টর্চটা নিয়ে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে নিয়ে আস্তে আস্তে এগোইছি। আমি যখন আস্তে আস্তে এগোইছি তখন কিছু দূর এগোনোর পরে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন গাছের ওইখানে দাঁড়ায় আছে, মানে কিছু করতেছে না, শুধু দাঁড়ায় আছে। মানে আমি কখনো বুঝতে পারি নাই, ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে যাচ্ছি যে কেউ হয়তো আমটাম ছিঁড়তে, আপনি একজন সাধারণ চোর হিসেবে। হ্যাঁ, আমার ইচ্ছা যে আমি লাঠি দিয়ে ওরে পেটাবো। আমি যখন লাইটটা মারছি, ওনার গায়ের যে পোশাকটা ছিল সাদা জুব্বা টাইপের যেটা আছে এই টাইপের পরা। অনেক সময় হয় কি পাঞ্জাবি পরে লোকজন ডিউটি করে, আমি মনে করছি এই টাইপের কিছু হবে। আমি যখন কাছাকাছি চলে গেছি 10 থেকে 15 ফিট দূরে, যাওয়ার পরে আমি লাইট মারছি। লাইট মারার পরে দেখি মানে যে উনি মানে মাটির উপরে দাঁড়ানো না, মানে লোকটা যে দাঁড়ানো মাটি থেকে অলরেডি 1 ফিট উপরে আছে, মানে বডিটা, শরীরটা, ফেসটা এটা গাছের ভিতরে ঢাকা। আর যে নিচের অংশটুকু মানে আপনার নাভি থেকে বাকি যেটুকু এইটুকু সাদা কাপড়ের মতো ঝুলে পড়ছে। আচ্ছা, প্রচুর সাহস সঞ্চার করছে। আমি মনে করছি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। মানে তখন আর চোর টাইপের কিছু মনে নেই, মানে মনে হচ্ছে চোর হতো তাইলে পালাই যেত লাইটের আলো দেখে। সেটাই ঠিক আছে, যদি প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে মানে এটা আমার মুন্ডে আমি বোঝাইতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি জিনিসটা দেখি শেষ পর্যন্ত কি হয়, ওরা কেউ আমারে ভয় দিতে চাচ্ছে কিনা। তো আমার কাছে যে লাঠিটা ছিল আমি লাঠিটা ছুঁড়ে মারছি। আচ্ছা, ছুঁড়ে মারার সাথে সাথে মানে গাছটা এত জোরে একটা ঝাঁকুনি হয়েছে, এত জোরে একটা ঝাঁকুনি হয়েছে, মানে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। গাছটা এত জোরে নড়া দিছে, ওই নড়ার সাথে সাথে আমি ওই জায়গায় সেন্সলেস হয়ে গেছি, আমি আর কিছু বলতে পারি না। পরবর্তীতে যখন সকালে আমার জ্ঞান ফিরছে, আমি যে পোস্টটাতে 4 জন লোক ডিউটি করে, আমি ওই জায়গায় আমার জ্ঞান ফিরছে। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, রাত্রে আমার সাথে এরকম ঘটনা ঘটছে। মানে ওরা কি, মানে আপনি ওখানে পড়েছিলেন, ওরা ওদের কাছে ওরা বললো যে আমি বৃষ্টিতে আমার শার্টটা পুরো ভেজা ছিল, আমি রাত্রে এই বৃষ্টিতে ভিজছি, 3 দিন আমি জ্বরে অসুস্থ ছিলাম। মানে এটাই আমার কাছে ভয়ের ঘটনা, মানে আমি যেটাতে ভয় পাইছি নিজে। এখন আমি রিজাইন দিয়ে মানে চলে আসবো, এরকম ভিতরে আরো অনেক ঘটনা আছে, আমি সিকিউরিটির কাছ থেকে শোনা আছে। মানে ওইখানে কি ধরনের ঘটনা, আর কি ধরনের ঘটনা, ওইখানে বড় একটা পুকুর আছে, পুকুরটার ভিতরে একটা লাশ পাওয়া গেছিল। মানে লাশটা যে কোথা থেকে আসছে বা ফ্যাক্টরির পরিচিত কেউ কিনা মানে শনাক্ত করা যায় না। এই পুকুরের ভিতরে ফ্যাক্টরির হলে তো আপনারা নিশ্চয়ই শনাক্ত করার না করার কারণ আছে। মানে লাশটা যে পাওয়া গেছে, মানে লাশটার কিছু কিছু অংশ মাছে খেয়ে ফেলছে, মানে মুখের কিছু কিছু অংশ, কানের কিছু কিছু অংশ। তো লাশটা পাওয়ার পরে যে রাতটা ছিল, ওই রাতে যখন ডিউটি করে যে সিকিউরিটি গার্ডটা ছিল, ওনাকে ওইখানে বেহুশ পাওয়া গেছে, মানে অচেতন অবস্থায় ছিল। তো সকালবেলা যখন ওনারা উদ্ধার করা হয়েছে, উনি বলতেছে যে পুকুরের মধ্যে কি যেন একটা মানে ভেসে বেড়াচ্ছে, ভেলা টাইপের অনেক বড় কিছু। তো উনি লাইট নিয়ে দেখার জন্য এগোইছে, সামনের দিকে এগোইছে, ওই জিনিসটাও আস্তে আস্তে ওনার দিকে এগোইতেছিল। তো উনি যখন লাইট মারছে কাছাকাছি গিয়ে, তখন দেখে একটা মানুষ সাদা কাপড় পরা, চিত হয়ে আমরা যেভাবে সাঁতার কাটি, মানে ওই প্রকৃতির চিত হয়ে, মানে ফেস এইদিকে ফেরানো, পানির উপরের অংশে সাঁতার কাটতেছে। এবং তার মুখের দিকে যখন লাইট মারছে, চোখগুলা অনেক বড় বড় ছিল এবং লাল ছিল। উনি ওইটা দেখে জায়গায় জ্ঞান হারায় ফেলে।
এরপর থেকে ওইখান থেকে একজন আর ডিউটি করতে সাহস পায় না। আমি প্রথম শুনে বিশ্বাস করি নাই, তো লাস্ট যখন আমার সাথে ঘটনাটা ঘটে গেল এরপর থেকে আমি বিশ্বাস করতেছি যে না আসলে এখানে খারাপ। এরপর থেকে আসলে বিশ্বাস না করে আর উপায় থাকে না। একটা কথা বলে রাখা ভালো, আমবাগান যেটা এটা হিন্দুদের চিতাখোলা ছিল, মানে শ্মশান ছিল, বিলের মধ্যে মাটি টাটি উঠাইছে, তো আগে ওটা চিতাখোলা ছিল, যার কারণে বেশিরভাগ সিকিউরিটি এদিকে ডিউটিতে আসতে চায় না। ওকে পলাশ ভাই, এই ফ্যাক্টরিতে এত ঘটনা ঘটছে, আর কোন ধরনের ঘটনা কি আছে এই ফ্যাক্টরির মধ্যে ঘটেছে? হ্যাঁ, আমার জানার মতে আরেকটা ঘটনা আছে। আমি যখন ওখানে প্রথম জয়েন করি ফেব্রুয়ারির দিকে, আচ্ছা, আমি তখন 7 থেকে 8 দিন হয় জয়েন করছি। তো লাঞ্চের পরে একটা মহিলা আর কি হাত টাত কাটা, ওনাকে লোকজন ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, উনি ভয় পাইছে। শুনে একটু কৌতূহল জাগলো যে দিনের বেলায়ও মানুষ ভয় পায় নাকি। কয়তলায় কাজ করে উনি? 4th তলায় কাজ করে। তো আমি ওইখান থেকে 4th তলায় গেলাম, যে ইনচার্জকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হয়েছে, যেহেতু আমি নতুন চাকরি করি, আমি সবার সাথে পরিচিত নয়। তো উনি বললো যে এটা দিয়ে আপনার কোনো দরকার নাই, আপনি আপনার কাজে যান। তো পরবর্তীতে ওই ফ্লোর যে হেল্পারটা, ওরে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু জানো কি হয়েছে? বলতেছে ওই মহিলাটা বাথরুমে গেছিল, বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে বেরোবে, উনি গেটটা খুলবে, এমতো অবস্থায় দেখে সাদা কাপড় পরা একটা মহিলা এবং একটা বাচ্চা দাঁড়ানো। ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল বা কেমন দেখতে বা কি, ফেস দেখতে পারে নাই, কাপড় দিয়ে ঢাকা, ঠিক আছে। বাচ্চা যেটা এটা মেয়ে, চুলগুলা দেখা গেছে। তো সামনে দাঁড়ায় আছে, উনি দরজা খুলতে গেছে কিন্তু উনি দরজা খুলতে পারে নাই, দরজা ধাক্কা দিছে ভেতর থেকে। অনেক চেষ্টা করছে মানে ভেতর থেকে বেরোনোর জন্য, কিন্তু ওনাকে বেরোতে দিতে চায়নি, মানে ওরা গেটটার সামনেই দাঁড়ানো। পরবর্তীতে যখন দরজায় ধাক্কা দিছে, লোকজন ফ্লোর থেকে যে দরজা ভাঙে ওনারে বাইর করছে। অলরেডি ওনার হাতটাত কাটা ছিল গ্লাসে, উনি যে হাত দিয়ে ধাক্কা দিছে এই অবস্থায় ওনারে বাইর করে ওখান থেকে হসপিটালে পাঠাই দিছে। এছাড়াও তার পরের দিন ওইটা 6তলা ভবন থেকে একটা লোক পড়ে আর কি ওনার মৃত্যু হয়েছে। যদি সুইসাইড করার জন্যই হবে, মানে প্রশ্নটা এখানে রেলিং আছে এবং রেলিংটা বুক সমান রেলিং, 6তলা বিল্ডিং এর উপর। ওরকাররা মাঝে মাঝে ছাদে যায়, যে কেউ পড়ে গেলে তো কোম্পানির ক্ষতিপূরণ দিতে হবে। তো সবাই ধারণা করতেছে যে এটাও ওই মহিলার সাথে যে রকম অস্বাভাবিক ঘটনা ঘটছে এটার অংশ বিশেষ, যার কারণে আরো 3টা বিল্ডিং আছে, ওইটার রেলিংটা এখন মানে এমন সিস্টেমে করে দিচ্ছে যে আপনার রেলিং করার পরেও মানে লোহা দিয়ে গেট করে মানে উপরটা পুরো ঘিরে দেবে, মানে চাইলেও কেউ যাতে ছাদ থেকে আর লাফায় পড়তে না পারে। পুরো ঘটনাটা শুনলাম, মানে ওই ফ্যাক্টরিটাকে ঘিরেই অনেকের বিভিন্ন রকম ভয়ের কাহিনী আছে। আমরা যদিও কিছুদিন আগেও এরকম একটা ঘটনার ডরে আমরা শুনেছি একটা ফ্যাক্টরিকে ঘিরে। তবে এখানে আমরা একটা জিনিস একটু বলে রাখি যে প্লিজ, আমরা তো কয়েকজনের অভিজ্ঞতার কথা তুলে ধরলাম, তো আবার তারা যেটা বলছে আসলেই যে এই ঘটনাটাই ঘটেছে, তাদের মনের ভুল বা অন্য কিছু নাই, সেটাও আমরা যেহেতু জোর দিয়ে বলতে পারছি না। সব ফ্যাক্টরিতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে বা কিংবা আছে, ঘটনাটা কিন্তু তা নয়। কারণ কিছুদিন আগে আমি পরিচিত একজনের সাথে কথা হয়েছিল, তো সে ঢাকা শহরের খুব একটা নামকরা একটা জায়গায় কাজ করে এবং অফিসটা খুব হাইলি ডেকোরেটেড একটা অফিস। তো সেই অফিসেও কেউ নাকি এই ধরনের ভয় দেখতে পেয়েছে। আসলে এমন হয়ে যায় যে কোনো জায়গায় যখন অনেক মানুষ অনেক বড় কোনো জায়গায় কাজ করে, সেই বড় জায়গার মধ্যে যদি কখনো নিজেকে কোনো একটা জায়গায় একা দেখতে পায়, যে এত বড় একটা জায়গার মধ্যে সে একা আছে, তার মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করে। তো সেই ভয় থেকেও অনেকে অনেক রকমের কিছু একটা সাইকোলজিক্যাল বিষয় চলে আসে। সো প্লিজ এই বিষয়টাকে সবাই মানে সব ফ্যাক্টরিতেই কিন্তু এই ধরনের ঘটনার খবর আমরা পাই। কথা বলি যে এই ফ্যাক্টরিটাতে আপনার টোটাল 6টা টয়লেট আছে, যে টয়লেটে এ ধরনের ঘটনা ঘটছে। মানে আমি হয়তো 2 থেকে 3টা বলতেছি আপনারে, কিন্তু এর আগেও অনেক ঘটনা ঘটছে। টয়লেট গুলো এখনো বন্ধ আছে, কোনো লোক যাইতে দেয় না, মানে বাইরে থেকে। এই ঘটনা ঘটে বলে সেই টয়লেট গুলো লক করে ফেলা হয়েছে। এমনকি আপনার 4 তলায় একটা ফ্লোর আছে, টোটাল ওই ফ্লোরটা বন্ধ করে দিছে। ওকে, যাই হোক, আমাদের দুজনের খুব কিউরিওসিটি বেড়ে গেছে আপনার এই ফ্যাক্টরিটা দেখার জন্য। হয়তো বা কোনো একদিন আমি আর রেহান আপনার ফ্যাক্টরিতে অবশ্যই একটু হাজির হতে চাই আর কি। আপনি যে কোনো ওয়ার্কারকে, ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ওয়ার্কার পর্যন্ত, উপর লেভেলে যারা আছে ওরা কখনো বলবে না। ওয়ার্কার পদে যারা আছে ওদের কাছ থেকে যে কারো কাছে জিজ্ঞেস করবেন টয়লেট বন্ধ কেন, প্রথম বলবে যে শুধু এইটা না, আরো 6টা টয়লেট বন্ধ আছে, এবং এক বিল্ডিং এ না, ভিন্ন ভিন্ন বিল্ডিং এ। ওকে, যাই হোক, অপেক্ষায় রইলাম। আমরা দেখা যাক কোনো একদিন সেই আমরা ফ্যাক্টরিতে পৌঁছাতে পারি কিনা, যদিও কর্তৃপক্ষের অনুমতি পাবো কিনা আমরা জানি না। তবে যাই হোক, পলাশ ভাই, আপনার কাছে আরো একটা ঘটনা আছে, তো সেই ঘটনাটা কি ছিল, একটু এবার সেই ঘটনাটা শুনি। আমার সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। মানে এই ঘটনার পর থেকে মানে আমি এখনো এই জিনিসটা ফেস করি। ঘটনাটা 2013-র দিকে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছিলাম।
তো আমি বলে রাখতেছি যে আমার নাইটে যাতায়াত করতে ভালো লাগে, মানে ঘুমাইতে ঘুমাইতে জার্নিটা হয়ে যায়। অনেকেই আসলে বিশেষ করে রাতে এই জন্য যাতায়াত করে যে খুব একটা জার্নিটা গায়ে লাগে না। তো আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করার কথা ছিল, বাসা থেকে আমার বলছে যে একদিন পরে যাইতে। তো আমি অনেক তাড়াহুড়া করছি, বললাম যে না আমি আজকেই যাব। তো মা অনেক তাড়াহুড়া করে কিছু পিঠা বানাই দিছে, তেলের পিঠা, তারপরে আরো কিছু পিঠা যেগুলো আমি পছন্দ করি এগুলো বানাই দিছে। তো ওইগুলা নিয়ে আমি যখন বাসা থেকে বের হইছি, আমার বাসা থেকে 15 কিলোমিটার মতো স্টপেজ, যেখান থেকে আমি বাসে উঠবো। তো ওইখানে যখন রওনা দিছি বাসা থেকে 1-1.5 কিলোমিটার চলে আসছি, তখন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমার কাছে ছাতা ছিল না। তো আমি যে ভ্যানে আসতেছিলাম ওই ভ্যান হলো আমার একটা পলিবাই করে দিছে, ওইটা দিয়ে মানে কোন রকমে মুড়ে কাউন্টার পর্যন্ত আসছি। আসার পরে ওখানে 5টা কাউন্টার আছে, 4টাই বন্ধ। মানে ওরা ওয়েদার খারাপ বলে যাত্রী হবে না এই কারণে চলে গেছে। তখন 9:30 বা 10টা বাজে। তো যে কাউন্টারটা খোলা আছে আমি ওনাকে বললাম যে আমি তো ঢাকা যাব, টিকিট হবে। তো বলে আপনি বসেন, যদি গাড়ি পাই তাহলে আপনাকে উঠাই দেব, না হলে আপনার ব্যাগ চলে যেতে হবে। তো আমি ওখানে কাউন্টারে বসে আছি, প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পরে একটা গাড়ি আসছে। এরপর ওনার কাছ থেকে আমি টিকিট করলাম। আমি বললাম যে আমার সিট নাম্বার দিয়ে দিবেন না। কন্ট্রাক্টর যে উনি বললো সিট নাম্বারের প্রয়োজন নাই, সিট খালি আছে, আপনি বসতে পারবেন। যেহেতু গাড়ি পাচ্ছি না, সংশয়ে ছিলাম, গাড়ি পাইছি, আমি তাড়াহুড়া করে গাড়িতে উঠে বসি। তো আমার কাছে যে তেলের পিঠাগুলো ছিল ওইগুলা উঠাইছি, সামনের দিকে একটা সিট খালি করে দিন। কয় সামনে তো সিট খালি আছে, বসেন। তো আমি আর একটু সামনে এগিয়ে দেখি হ্যাঁ লোকজন বসা আছে, কিন্তু তার গ্যাপেও সিট খালি আছে। একটা লোক বসা, মুরব্বী টাইপের, পাঞ্জাবি পরা। তো উনি আমাকে জানলার পাশে না দিয়ে উনি জানলার পাশে সরে যেয়ে আমাকে এই পাশে বসতে দিচ্ছে। আমি বসছি। বসার পরে কিছুক্ষণ পরে আমি মানে একটা স্মেল পাইতেছিলাম, মানে আতরের যে ঘ্রাণটা, মানে এটা আপনার আনকমন কোনো আতর না, পরিচিত আতর, মানে স্বাভাবিক যেগুলো মানুষ লাগাইতে পারে এরকম টাইপের পাওয়া যায়। ওই লোকটা টুপি আছে, দাড়িওয়ালা। পেছনের সিটে আরো 2টা লোক ছিল, ওনারাও মানে টুপি, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। তো আমি মনে করলাম যে ওনাদের গা থেকে আতর গন্ধ আসতে, যে তখন বিশ্ব ইস্তেমা চলে। আচ্ছা আচ্ছা। তো মনে করলাম যে ইস্তেমা যাত্রী টাত্রী হবে হয়তো। ওইখান থেকে মাওঘাট পর্যন্ত আসতে 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা ওনার সাথে বসে আমি কথা বললাম। অ্যাকচুয়ালি উনি আমার কথার জবাব দিতে রাজি হচ্ছিল না। আমি ওনাকে অনেকগুলো কোশ্চেন করছি, কোথায় যাবেন বা আপনার বাসা কোথায়। তো উনি আমাকে সর্বমোট 1টা কোশ্চেনের অ্যান্সার করছে যে বিশ্ব ইস্তেমায় যাব। উনি আমার সাথে আর দ্বিতীয় কোনো কথা বলে নাই। ওনার হাতে একটা তসবি ছিল, ওইটা হাতে দিয়ে টিপতেছিল। যখন ফেরিতে পৌঁছাইছি, পরিবহন ছিল একটাই, বাস যেটা যাত্রী পরিবহন করে এটা একটাই। তো আমি চাচ্ছিলাম যে আমার পাশের যে যাত্রীটা আছে উনি যখন ফেরিতে যেয়ে বাস থেকে নিচে নামবে, ওনার সাথে চাটা খাবো বা ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বলবো। উনি যখন গাড়িটা ফেরিতে ইন করছে তখন আমি বাস থেকে নামলাম, নেমে ওনার জানালার পাশে যে জায়গায়, ওইখানে বৃষ্টি ছোট 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 ফোঁটা পড়তেছে। ফেরির ভিতরে ক্যান্টিন আছে, চা খাওয়ার সবকিছু খাওয়ার ব্যবস্থা আছে। তো আমি জানলার পাশে যেয়ে ওনাকে ডাক দিলাম, নক করছি, আঙ্কেল বাইরে আসেন, চা খাবেন। তো উনি বাস থেকে নামছে, বাইরে আসছে। তো যখন উনি বাস থেকে নামছে আমি আমার মানে ওনার দিকে তাকাই আমার গাল লোম খাড়াই গেছে। তো উনি যখন বাইরে আসছে ওনাদের দেখে আমি অবাক হয়ে গেছি, কি ব্যাপার এত লম্বা মানুষ হতে পারে। মানে ওনাকে দেখে আমার সংশয় জাগছিল না। মানে ওইখানে বাসে তো আরো অন্যান্য যাত্রীরাও ছিল, শুধু কি উনারই এই অবস্থা? না না, মানে বাইরে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছিল, তো বাইরে অন্যান্য কোনো যাত্রী না। আমি জাস্ট উনি আমার পাশের সিটে বলে আমি ওনাকে নক করে বাস থেকে নামাইছি। তো উনি বাস থেকে নামছে যখন ওনারে দেখে মানে আমি অবাক হয়ে গেছি, অন্য কোনো কান্ট্রি হবে। তো ওনাকে আমি বললাম যে আঙ্কেল চলেন আমরা চা খাই। তো উনি বলল যে আরো 2 জন আছে, আমি ওনাদের নিয়ে আসি। কিন্তু উনি এতটাই লম্বা ছিল যে উনি দাঁড়াইলেই গ্লাস পর্যন্ত, মানে ওনার ডাকার জন্য কিছু করা লাগে না, উনি জাস্ট ওদের হাত দিয়ে ইশারা দিছে। ওনারা 2 জনও বাইরে আসছে। 3 জন লোক সেম এক হাইট, মানে যদি একজন একটু শর্ট হইতো তাহলে মানে সন্দেহ করতাম না যে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম যে এদিকে ক্যান্টিন আছে, চলেন এদিকে যে চা খেয়ে আসি। আমি আগে, ওনরা আমার পিছনে। আমি হাঁটতে এসেছি, আমি তো জানি যে ওনরা আমার পিছনে আছে, আর তাছাড়া ওনরা তো আমার সাথে কথা তেমন বলতেছে না, মানে আমি যে থেকে আপনি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তো হাঁটতেছি, হঠাৎ আমার ধাক্কা লাগছে, মানে মানুষের সাথেই। তো যে লোকটার সাথে ধাক্কা লাগছে উনি আমার গাড়ির সুপারভাইজার। উনি আমার বলে কই যান, মানে উনি আমার হাত ধরে বসছে। আমি বলতেছি কেন, ক্যান্টিনে যাই চা খাইতে। এই যে ক্যান্টিন, তাকাই দেখি মানে যে ফেরির যে শেষটা, মানে আমি যদি আর 2 কদম সামনে এগোই তাহলে আমি পানির মধ্যে পড়ে যাব। ফেরি চলতেছে, আর ওই লোকগুলা পিছনে তাকাইছে, আমার পিছনে কোনো লোক নাই। মানে যখন উনি আমার হাত ধরছে আমি দেখছি আমি ওইদিকে চলে যাচ্ছি। আমি সামনের থেকে মানে বেশি গুরুত্ব দিছি আমি আমার পেছন সাইডটাতে,
মানে আমি পেছনে যারা আসতেছে তাদের দিকে আপনার সমস্ত আমারে বলছে ওদিকে কোথায় যান, আমি সামনের দিকে তাকাইছি, দেখতেছি যে আমি ভিতরে চলে যাচ্ছি, মানে আর 2 কদম এগোইলে পানির মধ্যে পড়ে যাব, কিন্তু ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি তাকাইছি আমার পিছনে তাকানোর পরে দেখি আমার পিছনে কোনো লোক নাই। আমি ওনার সাথে সাথে নিয়ে গেছি, নিয়ে বলতেছি এই সিটের যাত্রীগুলা কই? কয় না, এই সিটে তো কোনো যাত্রী নাই। ওকে, মানে এই সিটগুলো ফাঁকাই ছিল? এই সিটগুলা ফাঁকা আসতেছিল। মানে কি আপনি যাদের সাথে এতক্ষণ ধরে আসছেন ওই পার্টিকুলার কয়েকটা সিটের ছিল, কেউ নাই? আমি ওনাকে বললাম যে আচ্ছা আমার পিছনে কি আপনি কোনো লোক দেখেন নাই? এখন বলে তোমার পিছনে লোক দেখো, তোমার তো দেখতেছি যে তুমি সোজা মানে সামনে, আমি নাকি স্টেপ বাই সোজা সামনের দিকে তাকায় হাঁটতেছিলাম। আচ্ছা আমাকে বলেন তো, মানে বাসের মধ্যে আরো অন্যান্য যাত্রীরা ছিল না? হ্যাঁ, অন্যান্য যাত্রীরা কি আপনার পাশে কাউকে দেখতে পায়নি? আমার পাশে আমার অপোজিট সাইডে 2 জন ছিল। ওনারা কি আপনার পাশের জনকে দেখেনি? আমি ওনাদের মানে একজন ঘুমেছিল, যে ঘুমেছিল তারে জায়গায় নেই। কিন্তু আমার একটা জিনিস সম্পূর্ণরূপে মনে আছে, আমি যখন বাস থেকে নামি ইঞ্জিন কভারের উপর যে যাত্রীটা ছিল ওর পাটা মানে দরজা বরাবর সোজা করে রাখা ছিল। আমি ওরে হাত দিয়ে বললাম পাও সরাও, নিচে নামবো। তো পাও সরাইছে, আমি নিচে নামছি। আমার এতটুকু স্মরণ আছে, যদি কেউ না দেখে থাকে, মানে ওই লোকটাও না দেখে থাকে, তবে যে লোকটারে পাও সরাইতে বলছি মানে ওই লোকটা তো দেখবে, কারণ আমার পরপরই ওই লোকটা নামছে এবং তার ঠিক 30 সেকেন্ডের পরে ওই 2 জন লোক নামছে। তো আমি পেছনের সিটে যে একজন ঘুমাচ্ছে আরেকজন জেগে আছে, আমি ওনারে কিছু বললাম না। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আমি যখন বাস থেকে নামলাম আপনি আমার পিছনে যে লোকটা নামছে আপনি ওনাকে দেখছেন? কয় না, আপনি তো একাই নামলেন, আপনার পিছনে কোনো লোক ছিল না। মাই গড, কোনো লজিক মিলাতে পারছি না এটাতে। আসলে আমিও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই নাই। আমি পরবর্তীতে ঢাকা আসার পরে আমার একটা পরিচিত হুজুর আছে, আমি ওনার কাছে বললাম যে দেখেন আমার সাথে এই ঘটনা, মানে এতটুকুই আমি বুঝতে চাইছিলাম যে হয়তোবা আমি নদীর মধ্যে পড়ে যাইতাম। সবকিছুর সারাংশ আমার এতটুকু কাজ করছে। তো আমি বললাম, বলার পরে বলতেছে যে হতে পারে এরকম অনেক কিছুই হয়, কারণ তখন ইস্তেমা রানিং ছিল, হয়তো ওরা যাইতেছিল ইস্তেমায়, তুমি ওদের অনেক বেশি ডিস্টার্ব করছিলা, এটা ওদের ভালো লাগে নাই, যার কারণে হয়তো তোমারে রাইখে ওরা চলে যাওয়ার এরকম কিছু একটা হবে হয়তো, যেটা হয়েছে এটা ভুলে যাও। আর সব সময় উনি আমাকে একটা দোয়া শিখাই দিল, বললো এটা পড়ে বুকে ফু দিয়ে চলবা, তাইলে এই ধরনের আর কোনো প্রবলেম ঘটবে না। ওকে, মানে পলাশ ভাই, লাস্টে এসে আমরা যে ঘটনাটা শুনলাম, মানে অবাক হয়ে গেলাম যে বাসে যারা ছিল তারাও কেউ দেখেনি। আপনি এতটা পথ এই মানুষটার সঙ্গে কথা বলতে বলতে এসেছেন। 3.5 ঘন্টার মতো আমি তাদের সাথে একই সাথে ছিলাম, একই সাথে মানে কথা আমি বলছি, ওরা শুধু আমারে একটা অ্যান্সার করছে যে বিশ্ব ইস্তেমায় যাচ্ছি। পলাশ ভাই, আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনার সাথে যেহেতু ঘটেছে, এই ধরনের ঘটনাগুলো যাদের সাথে ঘটে তারাই হয়তোবা সবচেয়ে ভালো অ্যান্সারটা দিতে পারবে। আসলে সুমন ভাই, মানে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের সাথে এরকম অস্বাভাবিক কিছু না ঘটবে ততক্ষণ পর্যন্ত আসলে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমার একটা কমেন্টস করছিল গাড়ির যে কন্ট্রাক্টরটা, আমার খুব খারাপ লাগছে। আমারে বলছে কি আপনি কি নেশা টেশা করছেন নাকি? খুব স্বাভাবিক যে একজন মানে মানুষ এরকম কথা বলছে, যাদের কথা বলছে তাদের অস্তিত্বই নাই, এতগুলা মানুষ চোখে দেখে নাই, তো স্বাভাবিকভাবে আপনাকে সেটা বলতেই পারে। আসলে এই জন্যই বলছে যে এই ধরনের ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটে একমাত্র তারাই আসলে ওইভাবে বলতে পারে, অন্য কারো পক্ষে তাদের মতো করে বিলিভ করা সম্ভব না। তো অনেক ধন্যবাদ পলাশ ভাই ডরের এই জার্নিতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আপনার এই এক্সপিরিয়েন্স গুলা বলার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, এতক্ষণ কিছু গল্প আমরা শুনলাম, কিছু তার সাথে ঘটে যাওয়া, কিছু অন্য কারোর সাথে ঘটে যাওয়া। এখন আমাদের সাথে আরো অতিথি আছে। ইটস কাইন্ড অফ আ সারপ্রাইজ। আমরা সচরাচর মেয়ে গেস্টদেরকে আনি না বা মেয়ে অতিথিদেরকে আনি না, তার মূল কারণ হচ্ছে সিকিউরিটি ইস্যুস। অনেক গভীর রাত্রে আমাদেরকে বের হতে হয়। ছেলেদের লাইফ রিস্ক করতে পারি, বাট মেয়েদের লাইফটা রিস্ক করা মনে হয় ঠিক না, এই কারণে অনেক সময় আমরা নিতে পারি না। বাট ফরচুনেটলি আজকে আমাদের সাথে আই হ্যাভ গট 2 কাজিন ব্রাদার্স এন্ড সিস্টার্স, তারা একজন আরেকজনের কাজিন। তো তাদের সাথে আমরা প্রথমে পরিচয় হই। আপু? আমি তাবাসসুম লিপি, আমি বিউটিতে পড়ছি, ফিনান্স ডিপার্টমেন্টে। ওকে, আর ভাইয়া? আমি জামশেদুল রাব্বি, ওকে, অনার্স 3rd ইয়ার, বাংলা কলেজ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, তোমরা কি ধরনের কাজিন? খালাতো ভাই বোন। আচ্ছা আচ্ছা, একই জায়গায় থাকা হয়? আমাদের বাসায় আসলে ও থাকে, মানে আমরা একসাথেই থাকি। এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমাদের দুজনের সাথেই একই সাথে ঘটেছে বা তোমরা দুজনেই সাক্ষী? আসলে আমাদের বাসায় কিছু জিনিস ব্যাপার আছে যেগুলো আমরা ফেস করি বাসার ভিতরেই। স্টিল মানে এখন যেই বাসায় তোমরা থাকছো সেখানে? আর এগুলো রেগুলারই হয় ব্যাপারটা, মানে একটা নির্দিষ্ট টাইমে এগুলা রেগুলারই ঘটে।
আচ্ছা, কি ঘটেছে না ঘটেছে সেটাতে পরে যাব, তার আগে একটু শুনতে চাই লিপির কাছে। তোমার নিজস্ব তোমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো তো তোমার বাসায়, এছাড়া আর কোনো ঘটনা তোমার জানা আছে যেটা তুমি ডরে শেয়ার করতে চাও? হ্যাঁ, আমার নানার সাথে কিছু ঘটনা ঘটেছে, আর হচ্ছে আমার দাদুর সাথে, দাদুর দুলা ভাই মানে আমাদের দাদা হয়, ওনার সাথে কিছু ঘটনা, মানে অনেক আগের ঘটনা, তো এগুলো হচ্ছে মেবি স্বাধীনতারও অনেক আগের ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। জিন ছিল ওনার কাছে, উনি নিজের ইচ্ছায় ওনার সাথে রাখতেন? হ্যাঁ, মানে উনি পজেস হয়েছিল। ওকে, হি ওয়াজ পজেসড। সো আমরা যেহেতু ইট সিমস লাইক আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, আমরা এটাতে এভাবে ভাঙা ভাঙা ভাবে গিয়ে শ্রোতাদেরকে কনফিউজ না করি, তার চেয়ে বরং আমরা শুরু থেকে আপু তোমার কাছ থেকে শুনি যে কিভাবে শুরু হয়, তুমি ঘটনাটা কিভাবে শুনেছো, সব একদম শুরু থেকে। আমার দাদুরা 4 বোন, ওনাদের কোনো ভাই না থাকা সত্ত্বে ওনার মেজো বোনকে বিয়ে দিয়ে দাদুর বাড়িতে নিয়ে আসা হয়, ওনাদের ছেলের জায়গাটা ওনাকে দেয়া হয়। অনেক আগের ঘটনা আসলে, এটা আমার দাদুর কাছ থেকে আমি শুনেছি। আমাদের নিজেদের বাড়ি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে, আর আমার দাদুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, পাশাপাশি থানা। ওইখানে দাদু যায় হচ্ছে কাঁঠাল ব্যবসা করার জন্য, পাহাড়ের সাইডে এলাকায় যায় উনি কাঁঠাল ব্যবসা করার জন্য, সেখানে থেকে তার পজেসটা হয়। ব্যাপারটা কি এরকম যে উনি কাঁঠালের ব্যবসা করতে যে জায়গাটায় যান ওইখানে রাস্তায় পড়ে, রাস্তায় সে পজেসড হয়, রাস্তায় হি ওয়াজ পজেসড বাই জিন। হ্যাঁ, 4টা জিন। তারপরে বাড়িতে আসার পরে সে তো একটু মানে অ্যাবনর্মাল টাইপের কিছু বিহেভিয়ার করে, তখন তাকে জানানো হয়। তারপর থেকে ওই জিনগুলোকে তার কাছে ছিল, মানে উনি বিভিন্ন ব্যাপার এই জিনগুলোর মাধ্যমে সলভ করতো, কারণ ওরা হেল্প করতো সলভ করার জন্য। ওকে, আমার মনে হয় এখানে শ্রোতা বন্ধুদেরকে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার যে আমরা যখন বলি পজেসড, তার মানে হচ্ছে কারো শরীরের ভিতরে অশরীরী কোনো কিছু ভর করা, বা কেউ নিজের শরীরে ধারণ করে যখন, তখন সেটাকে আমরা বলি পজেসড। বাট উনি ঝাড়ফুঁকের মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক সেই পজিশন থেকে সরে এসেছেন ঠিকই, কিন্তু জিনগুলো তার সাথেই রয়ে যায়। আরেকটা ছিল, মানে এই 5 জন ছিল, 5 জন ছিল। একজনের নাম হচ্ছে হরিচরণ, দুর্গাচরণ, শ্যামচরণ, রামচরণ। এগুলো কি আপনাদেরকে বলেছে উনি নিজেই? আমার মানে দাদির কাছ থেকে আমার শোনা। তো আর মুসলমান যে জিনটা ছিল, আমার দাদুর নাম ছিল হচ্ছে আব্দুল মজিদ, মুসলমান জিনটাও ছিল, ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ। আচ্ছা আচ্ছা। গ্রামে কিছু প্রবলেম হলেই মানুষ যারা সলভ করতে পারে তাদের কাছে যায় সলভ করার জন্য। ওরা যদি আসে তাহলে তো এমনিই ভালো, আর যদি না আসে, যদি তার কোনো প্রয়োজন হয় তখন যাতে ডাকার জন্য সে কিছু মন্ত্র ইউজ করতো, যেটা ওদের দেয়া, আবার চলে যাওয়ার জন্য আবার আরেকটা মন্ত্র পড়তো। যখন দুর্গাচরণ আসে তখন আমার দাদু হরি হরি বলতো। এই 4 জনের মাঝে তারা আবার ডিভাইড করা ছিল যে এক একজন এক একটা সমস্যা সলভ করতো। শ্যামাচরণ সে পানিশড করতো কিছু করলে, আর হচ্ছে আর দুর্গাচরণ তো সে গণন করতো, মানে কোনো কিছু হারিয়ে গেলে সেটা পাওয়া যেত হচ্ছে দুর্গাচরণের মাধ্যমে। আর হচ্ছে রামচরণ সেও আসতো, সেও এইগুলোর ব্যাপারেই হেল্প করতো। রামচরণ আর হরিচরণ এরা যখন আসতো তখন হরি হরি বলতো। তারপর মাঝে মাঝে নাকি আমার দাদির কাছেও পানি তো চাইতো না, ওরা বলতো যে খুকি জল দাও। আচ্ছা, তখন বলতো বাসার জল তারা কখনোই খাবে না, পুকুর থেকে জল এনে তাদের দিতে হতো। এবং উনি কি নিজের হাতে সেটা দিতেন তাদেরকে? হ্যাঁ, মানে এটা তো উনি পজেস তো আমার দাদুর উপরে ভর করতেন। আচ্ছা, আপনার দাদুর থ্রুতে চাওয়া হতো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাদু বলতো জাস্ট, মানে যখন আমার দাদুর কাছ থেকে আমি এভাবে শুনছি, মানে ওই দাদার দাঁত ছিল না, আচ্ছা, মানে সব দাঁত পড়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন, বলে যে যখন ওরা আসতো তখন এইভাবে মন্ত্র পড়তো, তখন হাত মানে দাঁত কিরমির করতো, কাজে এক পর্যায়ে তার দাঁতগুলো সব পড়ে যায়। তখন এরকম একটা ঘটনা যে একদিন ওনাদের গ্রামের একটা নৌকা পাওয়া যাচ্ছিল না, তখন আসছে বলতে নৌকাটা কোথায় গেছে, তখন উনি তো ডাকে, তখন আসার পর তখন বলতেছে হরি 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 হরি, কি হয়েছে বলো। আচ্ছা, তারপর বলে যে নৌকাটা হারাই গেছে। বলছে হ্যাঁ, এটা হচ্ছে এরকম একটা বিল আছে আমাদের ওইখানে, ওই বিলের মাঝে আছে। তো বলছে যে বিলের মাঝে তো পাওয়াটা পসিবল না। বলছে হ্যাঁ, শ্যামাচরণ যাবে, এটা হচ্ছে সে ডাল ফেলবে, যেখানে আছে সেখানেই তোমরা পাবা। কোনো কিছু চুরি করলে বা হারিয়ে গেলে বা কেউ যদি পজেস হয় সেটা রিমুভ করার জন্য, বাচ্চারা কান্নাকাটি করে, তারপর কারো বিয়ে হয় না, মানে বিভিন্ন প্রবলেম সে সলভ করতো এগুলোর মাধ্যমে। তখন এর আগে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল যে ওই গ্রামের এক বউ, সে কিছু চুরি করেছিল, তখন তার নামটা বলাতে পরের দিন সে আত্মহত্যা করে, কারণ সে আত্মহত্যা করে। এরপরে থেকে দাদু আর নামটা বলতো না যে কে করছে ঘটনা। আচ্ছা,
যে যে মহিলাটা আত্মহত্যা করেছিলেন উনি কি মানে ওনার কাছে সার্চ করে বা পরবর্তীতে কি ওই জিনিসগুলো পাওয়া জিনিসটা পাওয়া গিয়েছিল? গেছে, মানে খুব মানে রিসেন্টলি তার বিয়ে হয়েছে। সে কি আপনার জিনিসটা দাদুর পাওয়া সাথে গেছে। কোনোভাবে কোনো রকম সম্পর্কিত? না, সম্পর্কিত না, তাদের গ্রামের ছিল। একই গ্রামের, জাস্ট গ্রামের এছাড়া আর ছিল, কোনো কিছু এছাড়া না? কিছু মানে না, আপনার but দাদু তো অন্য সে- কোনো ভাবে জানার কোনো উপায় নেই? না না না, আচ্ছা, সে জাস্ট লজ্জা পেয়েছে যে এই ঘটনাটা জানার পর তার শ্বশুর বাড়িতে মানে এর এফেক্ট কি হবে, এর জন্য সে আত্মহত্যা করেছে। এরপর থেকে নাকি নামগুলো বলা হয় না, কারা শুধু করেছে, জিনিসপত্রগুলো Just, কোথায় আছে হ্যাঁ, এতটুকু কোথায় বলে আছে দেওয়া। সেটা বের করে দেওয়া হয়। তারপরে যখন তারা চলে যায় তখন দাদু জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ পরে অজ্ঞান হয়ে যায়। এবং এটা প্রতিবারই ঘটতো তারা হ্যাঁ, চলে এটা যায়? এটা এটা প্রতিবারই ঘটতো। যাই হোক, এটা তো গেল ওনার সাথে রিলেটেড পজেসিভ ব্যাপারগুলোর ঘটনা, যে উনি পজেসড হয়েছেন এবং মানুষকে হেল্প করতেন। এছাড়া কোনো ভৌতিক ব্যাপার কি কখনো ঘটে ওনার সাথে, যেটা ওনাকে হয়তো বা ক্ষতি করতে চেয়েছে তারা ওনার সাথে থাকার কারণে, বা কেন থাকতো, ওনাকেই কেন বেছে নিয়েছিল, এমন কোনো কথা কি কখনো জানা গেছে? আসলে আমার দাদুরা সবাই খুব ধার্মিক। আমাদের দাদুর বাড়িটাকে মোল্লা বাড়ি নামে এক নামে চেনে ডাকে সবাই। চেনে, তো হয়তোবা এই কারণেই হয়তোবা আর এরা কি আপনার দাদার মৃত্যু পর্যন্ত সাথেই ছিল? ছিল। হ্যাঁ ছিল, উনি মারা গেছেন অনেকদিন আগেই মারা গেছেন। ওকে, তো এটা তো শুনলাম আপনার দাদুর স্টোরি। এছাড়াও আরো কিছু গল্প বোধহয় ছিল আপনার কাছে? হ্যাঁ, আমাদের নিজেদের বাসায় ঘটা একটা ঘটনা, মানে আমাদের রেগুলারই যেটা ঘটে। শুনি আপনাদের দুজনের কাছে একটু শুনি কি ধরনের ঘটনা। আপনাদের বাসাটা মিরপুর কত নম্বরে? আমাদের হচ্ছে মিরপুর 1-এ। আমাদের বাসায় 3 বোন একসাথে ঘুমাই। আচ্ছা আর আমরা মাঝে মাঝেই রাত্রেবেলা এই ভূতের অনুষ্ঠানগুলো শোনা হয়। আচ্ছা, আর তো মানে সবাই মিলে সবাই একসাথে মিলে সমস্যা বসে তাই, হ্যাঁ। একসাথে শুনি। আমার সাথে একসাথে দেখেছে এই মানে অলমোস্ট এখন যে আড্ডাটা হচ্ছে সেটাই রাতের বেলা আপনাদের নিজেদের মধ্যে তৈরি হ্যাঁ, হয়? এটা হয়। করে দেখেছে, আমরা শুনতে হঠাৎ করে কিছুটা পড়ে গেল। আচ্ছা, সাউন্ড ওটা পড়ে যাওয়ার কোনো রিজনই আমরা খুঁজে পাই না। যেটা রাখা হয়েছিল এবং কি ওদের খেলা থাকে যে এটা এখানে রাখা হয়েছিল, বাট এটা একসময় ওখান থেকে পড়ে যায়। কিছু জিনিস আমাদের কাজল বা ক্লিপ আমরা যে আয়নার সাথে লাগিয়ে রাখা হয়, মানে এটা রাত্রেবেলা 2টা-2:30টার দিকে মানে যতটুকু সাউন্ড করার দরকার ছিল এটা এর চেয়ে অনেক বেশি সাউন্ড করে পড়বে। আচ্ছা, না রাতের বেলা কিন্তু এমনিতেও সবকিছু না, নীরব হ্যাঁ, থাকে, আমরা সেটা তো সাউন্ড বেশি আমি পাই। জানি, বাট মানে এটা আমি একদিন না অনেক দিন যাবত ঘুরতেছে। তো এই জন্য আমার আম্মু নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আমার দাদু মানে এরা সবাই এই রুমটাই কোরআন শরীফ পড়ে, যাতে আমাদের এই কোনো রুমটা একটু প্রবলেম দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য। প্রবলেম না হয়। আল্লাহর রহমত আম্মু বলে যে ও যে আছে সে থাকুক, সে তোমাদের ডিস্টার্ব করবে না, আশা করি। কিন্তু তাহলে সে নিজের মানে অস্তিত্বটা বোঝায় কেন জিনিসপত্র ফেলে দিয়ে? আমরা এই বাসায় অনেকদিন যাবত আছি, আচ্ছা। আমাদের আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো এবং ক্ষতি শুরু হয়নি। থেকে কি এই ধরনের সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই ধরনের সমস্যাটা এরকম হয়। এখন শুনতেছিলাম আমরা 3 বোন একসাথে, আমরা লাউড স্পিকার দিয়ে শুনি। আচ্ছা, তো শুনতেছি হঠাৎ আমার টেবিলে রাখা আমার একটা পার্সের সাথে একটা ঝুনঝুনি আছে, আচ্ছা, এভাবে রাখা ছিল যে এটা থেকে সাউন্ড হওয়ার কোনো কোশ্চেনই উপায় আসে না। নেই। প্রথমবার যখন সাউন্ড হয়েছে আমি তখন খেয়াল করি নাই, আমার ছোট বোন খেয়াল করছে। পরের বার সাউন্ডটা আমি শুনছি, আচ্ছা, শোনার পরে মানে সাউন্ডটা কিরকম, যে ঝুনঝুনিটা কেউ ঝুনঝুনিটা নাড়াচ্ছে? পাচ্ছে, বাট ওটা বাতাস ছাড়া নাড়ার কথা না, আর ওটা ছিল শীতের টাইপ, তাহলে অর্থাৎ ফ্যান বন্ধ বাসায় ছিল। ফ্যান বন্ধ আর বাতাস নাই। রাইট। আবার মানে এরকম 3-4 বার এই ঝুনঝুনিটা বেজেছে ওই দিন। এরপরে আর সেটা নিয়ে কিছু ঘটেনি? না, এরপরে মানে এই ঘটনাগুলি বারবার রিপিট হয়, যেমন আমাদের গ্লাসে রাখা হয় জিনিসগুলো, সেগুলো হয়। তারপরে রাত্রেবেলা হঠাৎ করে রাত্রে 1টা-2টার দিকে হঠাৎ করে একটা উপর থেকে কিছু পড়লো, ভারী কিছু পড়ে, কিন্তু এত রাত্রেবেলা ছাদে কেউ যাওয়ার কোশ্চেনই আসে না। রাইট। এক্স্যাক্টলি পরে কোথায় মাঝখানের রুমে যেই রুমটাতে আমরা থাকে, থাকি। আচ্ছা। ওই রুমটা দেখেই শোনা যায় আওয়াজটা, যেটা অন্যান্য পড়ছে। রুমে শোনা যাচ্ছে না? হ্যাঁ, না অন্য রুম কোনো এই আওয়াজটা শোনা যায়, এবং ওই রুম থেকেই শোনা যায় যে পাশে যে টিন সেট বিল্ডিং আছে, ওই টিন সেট বিল্ডিং এর আওয়াজটা। এখানে কখনো আপনাদের মধ্যে কারো একা থাকা পড়েনি রাতে? অ্যাকচুয়ালি রাতে মানে পুরো রাতে একা থাকা হয় না, তবে কিছু কিছু সময় মানে কারণ রাত 1টা-2টা এতটুকু পর্যন্ত একা থাকা হয়। মাঝে মাঝে আমি থাকি। আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে আমার সেখানে? সাথে ঘটনা বলতে এমন উইয়ার্ড কিছু না, তবে অনেক সময় শীতে রাত 12টার দিকে ফ্যান বাজে, একটা ফ্যান চালু হয়, অ্যাটলিস্ট 5 মিনিট এতটুকু সময় পর্যন্ত চলে ফ্যানটা, প্রত্যেক দিন এইটুকু সময়ের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। আপনাদের ফ্লোরের উপরে তো ছাদ? না না, ছাদ, আমরা আমাদের দোতলায় থাকি। 7তলা পর্যন্ত। 7তলা পর্যন্ত। বাট আমি এই জিনিসটা সবাইকে জিজ্ঞেস করেছি, যে আমাদের 3তলায় 4তলায় যারা থাকেন তাদেরকে সবাইকে জিজ্ঞেস করছে, ওনারা 3তলার আঙ্কেলও শুনে এই সাউন্ডটা, ফ্যানের সাউন্ডটা। বাট কাউকে জিজ্ঞেস করলে কেউ বলে না মানে কে তারা ফ্যানটা চালাইছে আর অথবা কেউ এরকম ফ্যান চালাইছে কিনা। তো অনেকে ফ্যান- বলে এত শীতের মধ্যে কে চালাবে ফ্যান। মানে এর আগের বছর যে শীতটা ছিল, প্রচন্ড শীত ছিল, সেখানে ফ্যান চালানো তো ইম্পসিবল ব্যাপার। সেই দিনও এই ফ্যানটা মানে চলছে, 10-15 মিনিট পরে আবার অফ হয়ে যায়। এটা কোথায় চলে, কে চালায়, কিছুই আপনারা জানতে পারেন? কিছু ইনফরমেশন পাওয়া আর এটা যে ফ্যানেরই শব্দ, এটা আপনারা কিভাবে শিওর মানে হলেন? সাউন্ডটা ফ্যানের।
শুধু এটা যে আমরা ফেস করি তা না, মানে বিল্ডিং এর পরে অনেকেই এই সাউন্ডটা শুনে এবং কি সবারই একই কোশ্চেন, আসলে সাউন্ডটা কে করে অথবা কিভাবে হয় অথবা কে চালায় ফ্যানটা, আসলে এটার ইনফরমেশন আমরা ফাইন্ড আউট করতে পারিনি। এই বিল্ডিং এর কি কোনো ঘটনা ছিল আগে বিল্ডিংটা হওয়ার সময়? আমাদের এই বিল্ডিংটা হচ্ছে বেরিবাদে এলাকায়। এটা আগে আমি শুনেছি যে নদীর কিছু জায়গাটা শুকিয়ে যাওয়ার পরে এই জায়গাটায় মানে হাউজিং এর কাজ করা হয়। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের কবরস্থানের খুব কাছে, কিন্তু আচ্ছা, আমি শুনেছি যে এটা মুক্তিযুদ্ধের সময় কিছু ঘটনা ঘটতে পারে এখানটায়, যে হয়তোবা কিছু মানুষ মেরে রেখে দেওয়া হয়েছে, এখানে হয়তো গণকবর দেওয়া হয়েছিল, থাকতে পারে, এরকম একটা ঘটনা হইতে পারে। একটা ঘটনা আছে এমন যে ওই দিন কেউ পাটার মধ্যে কেউ বাড়তেছে এরকম একটা আওয়াজ শুনতেছে এবং কি আমরা দুজনেই ছিলাম বাসাতে। এখানে যাওয়া হয়েছে দেখার জন্য যে আসলে জামশেদকে পাঠানো হয়েছে, যে হতেছিল যে বুঝতেছে এটা ছাদ থেকে কেউ করতেছে। আপনারা দোতলায় বসে টের পাচ্ছিলেন যে ছাদে কেউ করছে, মানে আমাদের উপরে যেটা, মানে আমাদের ছাদ উপরে যেটা তিনতলায়, কিন্তু ওখানে পাটার কোনো মানে ফাংশন নাই, কারণ হচ্ছে কোনো ব্যাচেলর ওনারা পাটার কোনো কাজ করে না। তখন আমিও সবাই যাই, উনি পাঠায় রাত্রে 12টা 12:30টার দিকে। আপনি তখন তিনতলায় গেলেন? পাঠানোর পর লোকে তারা জাগনা ছিল, বাট তারা বলছে না, মানে এমন কোনো কাজই করতেছি না। আচ্ছা, এগুলো তো এখনো ঘটছে? হ্যাঁ, এখনো ঘটছে। যেমন ফ্যানের আওয়াজটা সেটা এখন পাওয়া যাবে, তারপর যেমন কোনো কিছু পড়ে যাওয়াটা সেটা হয়, আর পড়ে যাওয়াটা বিশেষ করে ওনাদের রুমে, মাঝখানের রুমটা, আমার রুমটা হয় না, সাউন্ডটা বেশি পাই, আমার রুম থেকে ফ্যানের আওয়াজটা পাওয়া যায়। এরকম নির্দিষ্ট টাইমে কিছু একটা হওয়া বা নির্দিষ্ট একটা কিছু পড়ে যাওয়া বারবার, যেগুলো আপনারা বলছেন আর কি, এগুলো কিন্তু সবই আমার কাছে মনে হচ্ছে ইটস কাইন্ড অফ ইন্ডিকেশন। কেউ একজন ও তার অস্তিত্ব প্রকাশ করতে চাচ্ছে আপনাদের কাছে, চাচ্ছে যে আপনারা শোনেন। এটার পিছনে কোনো মোটিভ থাকতে পারে। এখন বলতে ফাইন্ড আউট করতে পারি না আসলে এটা কে করতেছে বা কেন করতেছে বা আসলে সে চাচ্ছেটা কি। আচ্ছা জামশেদ ভাই, আপনার সাথে কোন রকম কোনো ঘটনা কি নেই যেটা ঘটেছে? সেটা ছোটবেলা, তখন 6 কি 7 এ, এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। সেটা হয় কি, আমি একটু শর্টলি একটু সামনের দিক থেকে বলি, কারণ ওটা এটার সাথে জড়িত আছে। একদিন আমি স্কুল থেকে ক্লাস করে ফিরতেছিলাম, আমাদের বাড়ির সামনে একটা হিন্দু বাড়ি আছে। আচ্ছা, তো যখন ওখানে আসি, আসার পর আমি দেখি কিছু মানুষ জড়ো হয়ে আছে জাস্ট গোল করে। তেমন সময় একটু আগে দেখলাম যে দেখি পুরাচ্ছে ওই ভিড়টার মধ্যে আমি যাই, তো যাওয়ার পর দেখি যে মাঝখানে কাউকে পুরাচ্ছে। তো আমি অবাক হয়ে যাই যে ওদের তো শ্মশান আছে, তো ওদের শ্মশান বাদ দিয়ে ওরা কেন উঠানে মাঝখানে পুরাচ্ছে। আচ্ছা, তো আপনি নিজের চোখে দেখলেন পুরাচ্ছে? নিজের চোখে দেখতেছি পুরাচ্ছে, এটা অ্যাকচুয়ালি দিনের বেলা। আচ্ছা, তো আমি অনেকে জিজ্ঞেস করলাম কি এটা এখানে পুরাচ্ছে কে, তো ওনারা বললো আসলে যে মারা গেছে তার নাকি এরকম মানে শেষ ইচ্ছা ছিল যে ওনাকে যখন শ্মশানে না পুড়িয়ে ওনাকে ওনার মানে মাটির ভিতরের উপর পুরানো হোক, মানে নিজের ভিটায় আর কি। হঠাৎ করে একটা সাউন্ড একটা সৃষ্টি হলো। আসলে এটা অনেকের মতে যে আমাদের যখন পুরায় তখন কিছু অঙ্গ প্রত্যঙ্গ, কিছু হাড় নাকি আওয়াজ হয়। রাইট। তবে তখন আমি শুনছি যে একজন বললো যে নাভি নাকি ফাটে গেছে। আচ্ছা, ওই সাউন্ডটা আসলে আমার কাছে উইয়ার্ড লাগে এই জন্য যে সাউন্ডটা সৃষ্টি হওয়ার পরে আমার চেয়ে বয়স একটু বড় একটা মেয়ে, তার চুলগুলো একদমই মানে পাগল টাইপ বলতে অনেকটা এলোমেলো, সে এক দৃষ্টিতে আমার দিকে তাকাইছে। তা আমি অবাক। তার পরনে কি ছিল? তারপর আসলে কাপড় চোপড় গুলো দেখে মনে হচ্ছে না যে আসলে পাগলের কাপড়, খুবই সাধারণ। হ্যাঁ, খুবই সাধারণ, বাট চুলগুলো দেখে আমার কাছে কেমন মনে হচ্ছে আসলে কিছু একটা সামথিং ডিফারেন্স। তার দৃষ্টিভঙ্গি জাস্ট সে আমার দিকে তাকিয়েছিল, অন্য কোথাও না। আচ্ছা, আমি অবাক যে সবাই ওই দিক তাকিয়েছে, যেটা পড়তেছে ওদিকে, বাট ও আমার দিকে কেন তাকিয়েছে। আচ্ছা, তো আমি প্রায় 10 মিনিট ধরে ওখানে দাঁড়িয়েছিলাম। একটু পর্বে আমি তাকাই তার দিকে, দেখি আসলে সে আমার দিকে তাকিয়েছে। তখন ওখানে আমি চলে আসি। যে এক্স্যাক্টলি বিকালবেলা হঠাৎ আমার ভাই বলতেছে কি, ভাই বলতে ফ্রেন্ডই চাস্তো ভাই, তো বলছে জামশেদ একটা পাগল আসছে, পাগলটা দেখার জন্য সোজাসুজি গেলাম। আমি অবাক যে ওই যে শ্মশান মানে পুরাতে ছিল যেখানে যে মেয়েটাকে দেখছিলাম ওটাই, ওই মহিলাটাই আবার আপনাদের বাসার আশেপাশে। তো আমি অবাক হয়ে যাই যে মহিলাটা আমার দিকে এভাবে তাকিয়েছিল, সেখানে এসে গেল। কেন যেন আমার ভিতর হঠাৎ করে ভয় ঢুকে যায়, যার কারণে আমি দৌড় দিয়ে আমার বাসায় চলে আসি। আচ্ছা, আসে আম্মুকে বলি আম্মু আমার ভয় লাগতেছে, জাস্ট আমি এটাই বলি। আচ্ছা, তো বলছে কেন, পাগল আসছে। তো পাগল আসবে তো ভয়ে কি, ওর আম্মু আমি বলি না আম্মু যাবো না। তো আম্মু আমাকে জোর করে নেয়, কারণ ভয় যেহেতু পেয়েছে ভয়টা ভাঙানোর জন্য কাটানোর দরকার। হ্যাঁ, আম্মু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর দেখি পাগলটা ওখানে মানে উঠানের মধ্যে আছে এবং কি জাস্ট কাউকে খুঁজতেছে। আচ্ছা, তো সে আমাকে দেখে সে আমার দিকে ইন্ডিকেট করে বলতেছে আমি তোকেই খুঁজতেছি। আপনাকে বললো এটা? হ্যাঁ। আপনার আম্মু তো তখন আপনার সাথে? আমি অবাক হয়ে যাই এবং আমি দৌড় দিয়ে চলে আসি। তো পাগলটা দৌড়ায় দেখছে এই একই
কথা, কিন্তু চাই তোকে চাই এমন করে এসে আমার বাসা পর্যন্ত আসে। আচ্ছা, আসার পর আমি বাসার ভিতরে ঢুকে জাস্ট গেটটা লক করে দিই। তো পাগলটাকে দেখে যে করে হোক ওনারা বিদায় করে দেয়। পরবর্তীতে কখনো তার সাথে আপনার দেখা হয়? না, পরবর্তীতে বলতে এটা আরো পরে দেখা হয়। তো প্রায় 3 মাস পর, সেটা এক রোজার সময় শবে কদরের রাতে। শবে কদরের রাতে সাধারণত তারাবির পরে কিছু নফল নামাজ পড়া হয়। তো আমরা যারা বাড়িতে আছি সবাই একসাথে নামাজ পড়ি। তো তারা বিশেষ করার পর ওদেরকে বলতেছি চল আমরা অন্যান্য মসজিদ ঘুরে ঘুরে দেখবো। কারণ আপনার তারা বিশেষে অন্যান্য মসজিদে বিশেষ করে মুনাজাত হয়, যে কথা শিখাস গেলাম। আমাদের যে মসজিদ ছিল তার প্রায় 1/2 কিলোমিটার পর একটা ব্রিজ, ওই ব্রিজটার থেকে আরো প্রায় 1/4 কিলোমিটার দূরে একটা গ্রাম অনন্তপুর। ওই গ্রামটাতে একটা মসজিদ আছে। তো আমাদের ভাবা যে ওই গ্রাম ওই মসজিদে প্রথম যাবো। আপনারা কতজন ছিলেন তখন? 5 জন। আচ্ছা, তো যে আমরা হাঁটতেছি 5 জনে, হাঁটতে হাঁটতে ওই ব্রিজটার উপর উঠলাম। অবশ্য আমি একটু বয়সে সবার চেয়ে ছোট না, মিডিয়াম ছিলাম, বাট সবাই আমার কথা শুনতো। আচ্ছা, তাই আমি সবাইকে বললাম 4 রাকাত নফল পড়ে তারপরে যাই। আচ্ছা, নামাজ পড়া শুরু করলাম। সামনে 3 জন, আমরা পিছনে 2 জন। আচ্ছা, প্রথম রাকাতে সেজদা দেওয়ার পর যখন উঠে দ্বিতীয় রাকাত বাদে একটা অদ্ভুত একটা স্মেল আসলো আমার নাকি। আচ্ছা, যে স্মেলটা আসলো আমার ফ্রেন্ডসের মধ্যে কেউ আসলে ইউজ করেন এটা। আচ্ছা, আপনি কি পারফিউম টাইপের কোন ঘ্রাণ পেলেন? আসলে এটা কোন ফুলের হবে বা অপরিচিত সোজা কথা একটা। আচ্ছা, তো যাই হোক আসতেই পারে, এটা আমি নর্মাল ভাবে ভেবে নিছি। দ্বিতীয় রাকাতে যখন সেজদা দিয়ে বসি তখন আমার মনে হলো কেউ আমার পিছনে নামাজের জন্য দাঁড়াইছে। যখন সে সেজদা দিল তখন আমার তো ঠিক পিছনেই সেজদা দিয়েছে, এবং আমি বুঝতে পারছি কেউ আমার পিছনে সেজদা দিচ্ছে। প্রচন্ড শীত, শীতের মাঝে একটু গরম বাতাস মনে হচ্ছে যে সেজদা দিচ্ছে কেউ, গরম বাতাস। তো যাই হোক, তো আমি ভাবতেছি যে হ্যাঁ কেউ নামাজ পড়তে পারে, আমাদের মধ্যে কেউ আসতে পারে, আমাদের পিছনে দাঁড়িয়ে গেছে। তারপর যখন সালাম ফিরালাম, ফেরানোর পর পিছনে তাকে আমি আর খুঁজে পাই না ওকে। আমার ভিতরে কেমন যেন একটা অজানা ভয় ঢুকে গেল যে এমনটা কেন, হঠাৎ করে একটা স্মেল আসলো, কেউ বুঝতে পারলাম কেউ নামাজ পড়লো, বাট এখন দেখতেছি না আমি তাকে। আচ্ছা, স্মেলটা কি আতরের ঘ্রাণের মতন ছিল? তখন যে আমরা আতর গুলো ইউজ করতাম মানে বিভিন্ন জায়গায়, বাট ওই আতর না। তবে আসলে হ্যাঁ এরকম কিছু একটা ধরা যায় যে এরকম কিছুটা আতর, বাট পরিচিত কোনো না। তারপর ওরা বলতেছে চল, আমি বলছি না যাবো না। ওরা অবাক, যাবে না কেন? অ্যাকচুয়ালি আমি ওদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না বিষয়টা যে এরকম কিছু একটা, কারণ শেয়ার করলে যদি ওরা ভয় পায়, আর তাছাড়া একজনে ভয় পায় এটা ব্যাপার না, বাট যখন সবাই ভয় পেয়ে যাবে তখনই কিন্তু আসলে এখানে আরো কিছু একটা ঘটতে পারে। তো এই কারণে আমি এটা আমার মনের ভিতরে রাখছি। তো বলছি চল যাই মসজিদ। তাই আমি ভাবছি যাক মসজিদ যে দোয়াটা পড়লে হয়তো ভিতর থেকে ভয়টা চলে যাবে। আরো অনেকটা রাস্তা, বললাম 1/2 কিলোমিটারের চেয়ে আরো একটু কম রাস্তা। তো মাঝ রাস্তা যাওয়ার পর ওরা বলতেছে কি জামশেদ একটু ওয়েট কর, আমরা একটু বাথরুমে যাবে, এরকম টাইপের কিছু একটা সংকেত দিয়ে গেল। তো আমি অবাক, অন্যান্য সময় দেখা গেছে আমাদের সামনে অনেকে বসে টয়লেট করে, বাট ওরা সবাই অনেকটা আড়ালে চলে গেল, যেটা আমার আমি দেখতে পাচ্ছিলাম ওদেরকে। আপনি ছাড়া বাকি 4 জন একসাথে গেল। বাট আমি বুঝতেছিলাম যে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি, ওদের সাথে কারোর একজনের সাথে যাই, বাট স্টিল আমি ওখানে দাঁড়িয়ে আছি। প্রায় 5 মিনিট হয়ে গেল। আমার ওইটা মনে পড়তেছিল যে আসলে ওই স্মেলটা কেউ আমার পিছনে ছিল, এটা মনে হওয়ার সাথে আমার একটু ভয় ঠেকে গেল। আমি একজনকে ডাক দিই, আমার চাচাতো ভাই মোমেন, বাট কোনো শব্দ নেই তার। প্রায় অনেকক্ষণ ডাক দেওয়ার পর দেখি একটা মেয়ের কণ্ঠ, বলতে ওই যে পাগল যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটার কণ্ঠ। বলতেছে কি ওরা তোর বোকা বানিয়ে গেছে। কণ্ঠটা শোনার পর আমি আর, আপনি কণ্ঠ শুনেই চিনে ফেললেন যে এটা সেই মহিলা? কারণ আসলে আমার জীবনে আপনি তো ভালো রকম ভয় পেয়েছিলেন বলেই আপনার স্মৃতিতে আটকে গেছে ভয়েসটা। তখনই আমি আরো জোরে সবাই নাম নিয়ে ডাকলাম, বাট ওরা কেউ আমাকে রিপ্লাই সাড়া দিল না কেউ। তাই আমি ভাবতেছি যে বাসে চলে যাবো, আমি মসজিদে যাবো না, কারণ এখন যে আমি দেখছি মসজিদ, এটা মসজিদও না হতে পারে, আমি অন্য কোথাও চলে যেতে পারি। আমাকে বাসে যেতে হবে। এখন ভাবতেছি বাসে যাবো, আমি কি আবার ওই ব্রিজের উপরে যাবো যে রাস্তার পাশ দিয়ে জমি আছে, জমির উপরে যাবো, কারণ জমির উপর দিয়ে দিলে আমার বাড়িটা অনেকটাই কাছে পড়বে, শর্টকাট। হ্যাঁ, তো জমির উপর দিয়ে আমি হাঁটা শুরু করলাম। দেখতেছি যে আমার বাড়িটা অনেকটাই কাছে, কারণ বাড়ির পাশে একটা লাইট জ্বলতেছে, লাইটটা অনেকটাই কাছে দেখা যাচ্ছে, বাট আমি দৌড়াচ্ছি, আমি পৌঁছাতে পারতেছি না প্রায় বাড়িটার কাছে। প্রায় অর্ধেক মনে হয় আমি মানে জমি পার হয়ে গেছি। আমাদের যে বাড়ির রাস্তাটা আছে, বাড়িটার সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার পাশে একটা বাস যার। অনেকে বলে যে ওখানে এরকম সাদা টাইপের কিছু দেখা যায়, কেউ আওয়াজ করে। আচ্ছা। আর বিশেষ করে একটা কান্নার শব্দ পাওয়া যায়, যেটা আমি নিজেও ফেস করেছি ওই দিন। আপনি নিজেও শুনেছেন সেই কান্নার শব্দ? ওই কথাগুলো মনে হয়ে গেল যে দেশে আমি আরো ভুল করলাম, আমাকে এখন ফেস করতে হবে এই বাসের হয়তো কিছু। আসলে এটা বলে রাখা উচিত সবাইকেই, যারাই এরকম সিচুয়েশনে পড়বেন, যখন ভয় পাবেন কোনো কারণে, তখন আসলে টোটালি অন্য চিন্তা করা উচিত, জোর করেও। কারণ এটা ভয়ের, এটা রীতি। আপনি যখন একটা বিষয় নিয়ে ভয় পাবেন, তখন আপনার জীবনের যত ভয়ের স্মৃতি আসে সব আপনার ব্রেনে এসে জমা হবে।
হ্যাঁ, বাট আসলে তখন কেন যেন হঠাৎ করে মানে আমি বলতে পারতেছিলাম না এই ঘটনাগুলো, একটা পর একটা জাস্ট আমার ভাসতেছিল যে এখানে কার সাথে কি ঘটছে এগুলো। ওই ভাষাটা যখন আমি ক্রস করবো তখন আমি ওই মেয়েটার কণ্ঠ শুনতে পাচ্ছি, ওই পাগলি মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছেন। ও বলতেছে জাস্ট একটাই যে ওরা তোকে বোকা বানিয়ে চলে গেল, এই একটা কথাই বারবার বলছে। আমি ওখান থেকে প্লিজ দৌড়ে যাই আমার বাসার যে সামনে, মানে দরজার সামনে যে নক করি, আম্মু খোলার পর আসলে আম্মুকে ধরে অনেকটাই কান্না করে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, প্রায় 1-1.5 ঘন্টা পরে আমার সেন্স ফিরে পর মোমেন্ট যে চার্জ তবে আমার সাথে ছিল ও আসে, তো দেখতে শুনছে যে আমি নাকি চিৎকার দিয়ে এসে অজ্ঞান হয়ে গেছি। আসে বলছে ভাই আপনার কি হয়েছে? আচ্ছা, আমি বললাম কি হয়েছে মানে আমাকে ফেলে তারা কোথায় গেছে সেটা বল। তখন অবাক, ভাই আমি তো আজকে নামাজ পড়তে যাইনি। নামাজ পড়তে যাসনি মানে? ওই যে আজকে বড় ভাই আমাকে এক কাজে পাঠাইছে, আমাকে ওর বড় আপু ছিল, বড় আপু বাসে কি যেন নিয়ে গেছে, এই কারণে আসতে যায়নি। আপনি কয়টা থেকে ছিলেন তাদের সাথে? তারা বিশেষ হয় প্রায় 10টা, 10:30 হবে। এটা আপনার 12টা 12:30 যখন ও আমার বাসায় আসে, কারণ এত রাত অবশ্য কেউ জাগনা থাকে না, বাট সবাই কত রাত তো সবাই নামাজ করে, এইখানে জাগনা ছিল। এই কথা বলেছে, আমার সাথে যাইনি। আর বাকি 3জন? বাকি 3জন অবশ্য আমাদের বাসার বেশি একটা কাছে না, একটু দূরে, তো ওরা বেশি তখন আমার কাছে আসে নাই। তখন আম্মুকে বলি না আম্মু আমার কাছে ছিল, ও আমার সাথে ছিল, ও মিথ্যা বলতেছে। তখন ছোট ছিলাম, একটু কান্না এসে যায় এবং কি অনেক আগে এসে যায়। তো আম্মু তখন আমাকে থামায় বলছে ঠিক আছে ও ছিল, মিথ্যা বলছে, মোহন তুই যা এখন। পরে যখন সকাল হয় তখন অন্য সবাই আসে, ওরা বলে যে আসলে তোর সাথে তো আমরাও যাইনি। আপনি তো তাদের সাথে তারাবি নামাজ পড়ে বের হয়েছিলেন। ওরা বলে যে হ্যাঁ তারাবি নামাজ পড়ার সময় তোকে তো দেখছিলাম মসজিদে, বাট তুই তো বেরিয়ে গেছিস একা একা, তোকে পিছন থেকে ডাকছি, বাট তুই তো আমাকে শোনোসি না। মাই গড, আমি অবাক হয়ে যাই যে আসলে আমি কার সাথে ছিলাম। আর তাছাড়া তখন এই বিষয়টা ওদের সাথে তেমন একটা শেয়ার করি না যে আসলে এমন কিছু একটা হয়েছিল, কারণ তখন অবশ্য ভয় পেলে অনেকেই একটু লাগাইতো, যে একটু ব্যঙ্গাত্মক দৃষ্টিতে দেখতো যে তুমি ছেলে মানুষ হয়ে কেন ভয় পাচ্ছ। সবার সাথে এটা শেয়ার করিনি। পরে আম্মুর সাথে আম্মু বুঝতে পারছে। মানে আজকে থেকে মোটামুটি কত বছর আগের হবে? আজ থেকে প্রায় 10 বছর। ওকে, এই 10 বছরে আপনার ওই যে পাগলি মহিলা, তার সাথে আর কোন রকম কোন ইন্টারাকশন কোনোভাবে? না, পরে অবশ্যই জানতে পারি যে আসলে ওই পাগলি মহিলাটা আমাদের গ্রামের ভিতরে কেউ চেনে না, আর ওইটাই ছিল আমার জীবনে আসলে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই কারণে এখনো ওই পাগলি মহিলাটার কাহিনীটা আমার মানে ওই কণ্ঠটা আমার এখনো বাসে। না মানে আমি একটা জিনিস খুব অবাক হচ্ছি যে কোনো একটা গ্রুপের মধ্যে যে কোনো একজন অশরীরী কিছু ছিল, এরকম ঘটনা অনেক ঘটেছে বলে আমি শুনেছি, বাট আপনার সাথে আমি প্রথম দেখলাম যে টোটাল গ্রুপটাই আপনার জন্য বিভ্রান্তি সৃষ্টি করেছিল, একমাত্র আপনিই ছিলেন স্বাভাবিক একজন মানুষ। কারণ নামাজ পড়া পর্যন্ত ওরা আমার সাথে স্টিল ছিল। প্রশ্ন হচ্ছে যে তারাই যদি হয় অশরীরী কিছু, তাহলে আপনার পেছনে নামাজ পড়তে যে দাঁড়িয়েছিল সে কে? হ্যাঁ, আসলে তখন আমি ফিল করছিলাম যে আসলে আমার পিছনে কেউ ছিল, বাট আমার সামনে বা আমার সাথে যে ছিল, আমার সামনে যারা ছিল ওদেরকে আমি ফিল করিনি, আসলে ওরাও অশরীরী কিছু। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো ওই সময় ওই পাগলি মহিলাটাই আপনার পেছনে দাঁড়িয়েছিল, আসলে কি ছিল আমরা জানি না। যাই হোক, সেদিকে না যাই, আমার মনে হয় ইটস টু ডেঞ্জারাস টু বি দেয়ার। ওকে লিপি, এই ঘটনাগুলো তো মনে হয় আপনি আগেই শুনেছিলেন তার ভাইয়ের কাছে? হ্যাঁ, এগুলো আমার শোনা হয়েছে। আচ্ছা, এরকম কোনো এক্সপেরিয়েন্স আপনার নিজের ক্ষেত্রে বা কারো কাছ থেকে শোনা কিছু কি মনে পড়ছে? আমার নানুর সাথেও কিছু ঘটনা ঘটেছে। আমার নানুর বাড়িটা এরকম, মানে তখন নাকি আমার নানুর বাবা উনি যখন তৈরি করেছে বাড়িটা, অন্য বাড়ি থেকে এনে এখানে ওনারা বসতি স্থাপন করেন। তখন এই জায়গাটা অনেক উঁচু ছিল, তাই চয়েস করা হয় এই জায়গাটা। তো এটা ছিল গ্রাম থেকে একদম গ্রামের শেষ মাথায় এবং লোকালয় থেকে একটু দূরে। এই জন্য আমাদের নানুরা সবসময় একটা কথা ইউজ করে যে আমি গ্রামে যাচ্ছি। গ্রামে যেতে হচ্ছে কমপক্ষে 10-15 মিনিট লাগবে। তো আমার নানু একবার এরকম ঘটে যে আমার নানু বিচার কাজ শেষ করে আসছে, তো আমার নানু অনেক সাহসী একজন ব্যক্তি ছিলেন, তাই সে কখনো মানে একাই চলতে কমফোর্ট ফিল করতো। তো ওনার হাতে সবসময় একটা ছুরি ছিল, তো উনি এটা নিয়ে হাঁটতো। তখন সে আসার সময় তখন খেয়াল করতেছে আমার নানুর আবার ওনার 2টা বোনের গ্রামে বিয়ে হয়। তো একটা বোনের বাড়ি থেকে ক্রস করার সময় তখন উনি দেখতেছে যে আকাশ খুব কালো মেঘ হয়ে গেছে, চাঁদের আলো যে পূর্ণিমা রাত ছিল, আলোতে তো গ্রামের বাড়িতে যেটা দেখা যায় যে আলোতে আলোকিত হয়ে থাকে। তো হঠাৎ করে নানু ফিল করতেছে যে খুব অন্ধকার হয়ে আসছে মেঘ আকাশে, যে হঠাৎ করে সে বাড়িতে আসতে পারবে সে বুঝতে পারতেছে না যে এইটা মনে হয় মেবি যেতে পারবে না, এত বৃষ্টি হবে। হঠাৎ করে আসতেছে, তারপর নানু খুব তাড়াহুড়া করে বাড়িতে খুব তাড়াতাড়ি আসে, বাট বৃষ্টিটা হয় না, উনি চলে আসে। আসার পরে তো নানু দেখতেছে বাড়িতে আসার পরে যেহেতু চাঁদনি পহর রাত, তখন উনি দেখতেছে যে একটা সাদা মুরগি ছিল ওনাদের, সেটা উঠানে।
ঘোরাঘুরি করতেছে। তখন আমার নানু বলতেছে হয়তো বা ওনারা আজকে নানিরা মুরগির না এটা মনে হয় মিসিং হয়ে গেছে, ওনাদের মনে হয় না রেখেই ওনারা ঘুমিয়ে গেছে, কারণ অনেক রাতের ব্যাপার। তো নানু বলতেছে যে মুরগিটা দিল না আজকে ঘরে, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। তো আমার নানুদের বাড়িতে উঠোনগুলো লাগানো, ওনাদের ভাইয়ের বা ওনার চাচাতো ভাইয়ের সবার উঠোনগুলো লাগানো। তো নানু করতেছে কি ওইটা ধরতে যাওয়ার জন্য আগায় যাচ্ছে দৌড়িয়ে, তখন দৌড়িয়ে যাচ্ছে, ওইটাও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এক উঠান থেকে আরেক উঠান এভাবে করে দৌড়াচ্ছে। ওইটা হঠাৎ এটা একটা কুকুরের রূপ ধারণ করে, কুকুর হয়ে যায় ওনার সামনেই। যখন এটা হয়ে যায় তখন উনি বুঝতে পারে যে সামথিং ইজ রং। তখন উনি তো তখন দোয়া পড়া শুরু করে। তারপরেও তো উনি তখনও যে আগাইতেছে যে দেখি এটা কি করে। পরে যখন উনি দোয়া টোয়া পড়তে শুরু করে তারপরে এটা হঠাৎ করে নাকি বড়ই গাছের উপর দিয়ে চলে যায়, বড়ই গাছের উপর দিয়ে লাফ দিয়ে চলে যায়। মানে এটা শুনে আমিও মানে ইয়ে হয়ে গেছে যে মানে এটা কি, মানে এটা তাহলে কিছু একটা ছিল যেটা যার শক্তি ছিল যে অন্য একটা জিনিসের রূপ ধারণ করে সে এটা করেছে। সে হয়তো সেই রূপেই নিজের রূপেই ছিল, বাট হঠাৎ করে এত রাতের বেলা আপনার নানু চলে আসায় সে নিজেকে মোটামুটি একটা প্রেজেন্টেবল রূপে নিয়ে আসে। সো অনেকগুলো এমন ঘটনা আজকে শুনলাম যে ঘটনাগুলো আসলেই খুব বেশি চোখের সামনে ঘটা, যেগুলো আসলে কি বলবো কোনো এক্সপ্লেনেশন নেই। ফর এক্সাম্পল জামশেদ ভাই যে স্টোরিগুলো বললেন যে এটা ওনার সাথে ঘটেছে, একেবারে এতজনের সাথে উনি বের হয়ে গেছেন, তারপরে উনি সুস্থভাবে নর্মাল ভাবে আছেন, দ্যাটস অ্যামেজিং। মানে এটা যথেষ্ট ভয়ঙ্কর একটা ঘটনা, উনি হারিয়ে যেতে পারতেন, সেখানে থেকে ওনাকে কোথাও নিয়ে যাওয়া হতে পারতো। যাই হোক এরকম অনেক ঘটনাই ঘটে যেটার এক্সপ্লেনেশন আমরা পাই না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ লিপি, জামশেদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর স্টোরি শোনানোর জন্য। বাট আশা করছি এরকম আপনাদের সাথে আর না ঘটুক কখনো, তাই না? এটাই মনে হয় আমরা সবাই আশা করি। তো দোস্ত, সবার ঘটনাই শুনলাম, সবকিছুর ঘটনাই শুনলাম, কোনটা মানুষ, কোনটা অলৌকিক কিছু, কোনটা শরীরী, কোনটা অশরীরী কিছুই জানি না, হয়তো বা জানতে পারবো না বা জানতে পারবো। বাট এই বাড়িতে যেখানে আমরা আছি, এখানে আমরা কেন আছি এটা কিন্তু এখনো বলা হয়নি। সেটাই আমি এবং জানি যে অনেকেই আমাদের সামনে যারা বসে আছে তারা যেমন অপেক্ষা করছে, যারা শুনবে তারাও নিশ্চয়ই অপেক্ষায় বসে আছে। এবং আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম এই বাড়িটা সম্পর্কে খোঁজ খবরটা বেশ ভালো করে নেওয়ার জন্য। তো এবং চেষ্টা অনুযায়ী যতটুকু আমরা জানতে পারি সেটা হচ্ছে, আমরা আসলে সবসময় একটা জিনিস হয়তো বা আপনারা খেয়াল করেছেন, আমরা দেখি যে যখন অশরীরী কিছু দেখা দেয় তখন আমরা একজন না হয়ে একের অধিক প্রমাণ খুঁজতে ব্যস্ত থাকি, কারণ একজন অনেক সময়ই মানসিকভাবে অনেক কিছু দেখতে বা শুনতে পেতে পারে। সো এখানে যে ঘটনাটা ঘটেছে, তার আগে একটু ঘটনাটা বলার আগে এটা বলেনি যে বাড়িটা আসলে একটা বিল্ডিং রয়েছে, এটা রাইট, এবং খুব আধুনিক একটা বিল্ডিং, এবং সেই বাড়িরই একটা ফ্লোরে আমরা আছি। রাইট, অফকোর্স সেই ফ্লোরটা ফাঁকা, এবং সেই ফ্লোরটা ফাঁকা, এবং হওয়ার কারণটা হলো, সেই ফ্লোরটা ফাঁকা হওয়ার কারণ হলো যে এই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু বিষয় রয়েছে। এই বাড়িটা যখন তৈরি করা হয়েছিল, তৈরি করার পরপরই যখন এখানকার বাসিন্দারা এই বাড়িটাতে বসবাস করতে শুরু করে, খুব বেশি না, বড়জোর 1 থেকে 1.5 মাসের মাথায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে শুরু করে এই বাড়িটাতে। রাইট, এবং সবচেয়ে বড় কথা যেটা একটু আগে বলছিলাম যে একা নয়, একসাথে অনেকজন মিলেই এক্সপেরিয়েন্স গুলো করে, যে কারণে আমরা কোনোভাবেই বলতে পারি না যে কারো মানসিক সমস্যা। ফর এক্সাম্পল, একই ফ্লোরের 5 থেকে 6টা রুমের মধ্যে প্রত্যেকটা ফ্লোরেরই লাইট লাগানো মাত্র সেগুলো ব্লাস্ট করা, এবং একই সাথে 6টা কানেকশনে কি শর্ট সার্কিট হওয়া সম্ভব? তারপরও আমরা যদি ধরে নিলাম হতে পারে শর্ট সার্কিট, এবং সেটার তো সলিউশন আছে। যখন শর্ট সার্কিট হয়ে যাবে, আপনি যদি এটা কোনো মেকার দিয়ে ঠিক করিয়ে নেন, তখন তো এটা হওয়ার কথা না। অফকোর্স, যতবারই ট্রাই করছেন ততবারই ঘটছে, মেকারদের সামনেই যদি এটা ঘটতে থাকে। এবং সবচেয়ে বড় কথা শুধু এটাই না, এটা তো হচ্ছে শুরু। তারপর যতই দিন যেতে থাকে, তারা রাতের বেলা, দিনের বেলা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অশরীরী জিনিসের অস্তিত্ব টের পাওয়া শুরু করে এই বাড়িটার মধ্যে। এক্স্যাক্টলি, এবং অস্তিত্ব এমন ভাবেই টের পায় যে এত সুন্দর খোলামেলা জায়গায়, এত সুন্দর একটা বাড়িতে বানিয়ে এত কষ্ট করে, সবাই নিশ্চয়ই জানেন অন্তত অশরীরী কোনো কিছুর চেয়ে টাকার ভ্যালু অনেক বেশি আমাদের মানুষদের মধ্যে। এই ধরনের বাড়ি তারপরেও কেউ থাকছে না এখানে। এই ধরনের বাড়ি বানাতে যথেষ্ট খরচ কিন্তু সেটাই বলছিলাম। সেই খরচ করার পরে এই বাড়িটাতে থাকতে পারছে না। সো যথেষ্ট একটা রিজন রয়েছে। আমি যতটুকু শুনেছি এমনও হয়েছে, এখানকার যে বাসিন্দারা ছিল দিনের বেলা দেখতে পেত শুধু শুধু তাদের আসবাবপত্র এখান থেকে ওখানে চলে যাচ্ছে, এই জিনিসটা নিচে পড়ে যাচ্ছে। খুব বেশি অবিশ্বাস্য মনে হয় শুনতে, বাট আপনারা যদি একটু গুগল সার্চ করেন, আর কোথাও না হোক, লন্ডন সিটিতে এরকম থাউজেন্ডস অফ স্টোরিজ আপনারা খুঁজে পাবেন, যেখানে এভাবেই বলা হয়েছে যে ফার্নিচার যেভাবেই রাখা হোক না কেন,
প্রাচীন অবস্থায় বাড়িটাতে ফার্নিচার গুলো যেভাবে রাখা ছিল, সকালবেলা উঠে দেখা যায় যে সেভাবে আবার রাখা আছে, রয়ে গেছে। এবং এটা কিন্তু অনেকটা ডিসকভারি চ্যানেল, জিওগ্রাফি চ্যানেলে দেখানো হয়েছে, রাইট। এবং অনেকটা এই ধরনের ঘটনাই এই বাড়িটাতে ঘটে থাকে, এবং সেই জন্যই এই বাসিন্দারা অনেক চেষ্টা করেছিল, বিভিন্ন হুজুর দিয়ে, মাওলানা দিয়ে, বিভিন্ন কবিরাজ দিয়ে চেষ্টা করেছিল বাড়িটাতে মানে এই ধরনের বিষয়গুলো দূর করা যায় কিনা। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার আমার মনে হয় সুমন একটু শেয়ারই করে দিই, সব অতিথিদেরকে আমাদের সাথে এখন যারা আছে তারা এখানে পৌঁছানোর আগে আমরা আমাদের মতন কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু চালিয়েছি, এবং টু বি অনেস্ট পরপর 6 বার এখানে আমরা লাইট জ্বালানোর চেষ্টা করে ব্যর্থ হবার পরে আপনাদেরকে এই গল্পটা বলছি। এবং আরো একটা বিষয় হচ্ছে যে এই বাড়িটার ছবিটা হয়তো বা অনেকেই দেখতে চাইবেন এবং চাচ্ছেন, কিন্তু এই বাড়িটা যেহেতু একটা পার্সোনাল প্রপার্টি, এবং সরাসরি আমরা বলে দিই মিস্টার মালিক আমাদেরকে পারমিশনটা দেননি। রাইট। এবং ঘটনা হচ্ছে যে এটা নিশ্চয়ই এটা নিয়ে হয়তো উনি এই বাড়িটা সেল করবেন বা কিছু একটা করবেন, অবশ্যই অবশ্যই, যার যেহেতু এটা পার্সোনাল প্রপার্টি এবং তার অনুমতি নেই, দ্যাটস ওয়াই আমাদের বলতেই হচ্ছে। এটা আমাদের, আমরা মানে খুব ভালোভাবে দুঃখিত, কারণ হচ্ছে এটা অফিসিয়ালি আমরা অনেক বেশি দুঃখিত, কারণ ডরে আমরা অনেক সময় এই লিমিটেশনটা দিয়ে ভুগি, অনেকেই আমাদেরকে এই পারমিশনটা দেন না। এর আগেও আমরা যেখানে ছিলাম সেই জায়গাটারও আমরা পারমিশন পাইনি বলে বলতে পারিনি, সো প্লিজ আপনারা এটা বুঝে নেবেন আশা করি। তবে এতটুকু বলতে পারি যে আপনি যদি, যারা খুব বেশি মাথার মধ্যে বা মনের মধ্যে কিউরিওসিটি রয়েছে, তারা শরীয়তপুরে কিংবা এই ডোমসারে এসে যদি খোঁজ করেন পেয়ে যাবেন, আগ্রহ থাকলে পেয়ে যেতে পারেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ আমরা পেয়েছি, এবং আমরা এখন যেখানে বসে আছি সেখানে আপাতত অশরীরী যেহেতু কিছু তো আর দেখা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ফিলিংস থেকে যেটা আসে সেটা হচ্ছে, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। তার মানে ভয়।